আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আপনাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে উপস্থিত আছি মোহাম্মদ নাজমুল হাসান গাজী, ঢাকা নার্সিং কলেজ RN হয়েছি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে। তো আপনাদের সবাইকে একটু স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাস, এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে মেইনলি আপনারা অনেকে ভাবতে পারেন যে হেডলাইন দেখা যে আজকে ফিজিক্স ক্লাস, বাট আমি আসলে আপনাদেরকে একটু বলতে চাই, আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই, আমি স্টুডেন্টদেরকে জন্য জানাইতে চাই যে যেহেতু আপনারা জানেন এই বছর আপনারা কিন্তু অলরেডি কিন্তু একটা অবগত বিষয়ের সাথে অবগত হয়েছেন। সেই অবগত বিষয়টা কি আপনারা মোটামুটি জানেন, এই বছর কিন্তু বিজ্ঞান খুব হার্ড আসছে। সো আমার যারা আসলে আমি বিশেষ করে কাদের কথা বলবো, যারা আছে ডিপ্লোমা পরীক্ষা দিবেন, ডিপ্লোমার কোশ্চেনটা দেখে সবাই কিন্তু ভাবছে যে হার্ট ব্রেক হয়ে যাওয়ার মতো, কারণ কি কোশ্চেনটা কিন্তু খুবই কঠিন আসছে। সো আপনারা যারা ভাবছেন যে আসলে কি আজকের ক্লাসটা আমাদের ডিপ্লোমাদের জন্য না, তো তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আজকের ক্লাসটা আপনি ডিপ্লোমা হন, বিএসসি হন, সবার জন্য। সো আপনারা সবাই অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে যাওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিবেন যে আমার ভয়েসটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এবং সেই সাথে সাথে আমাদের যে স্মার্ট বোর্ডটা আছে সেই বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সো এই দুইটা জিনিস একটু আগে ইনশিওর করবেন, দেন হচ্ছে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। তো সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, এবং সেই সাথে সাথে নিজের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবেন। এছাড়া বিভিন্ন গ্রুপ থাকে, অর্থাৎ আপনারা, আমি জানি আমার ভাই এবং আপুদের অনেক ভাইয়া এবং আপু আছে যারা আছে বন্ধু বান্ধবী থাকে, যারা নার্সিং পরীক্ষা দিতে চায় 2025 এবং 2026 সেশনে। দ্যাটস মিনস পরীক্ষাটা হবে কবে? 2026 সালে। সো যারা পরীক্ষা দিতে চান তাদেরকে অবশ্যই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন, যেন তারা এসে আমাদের সাথে যুক্ত হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আজকের একটু সুন্দর ক্লাসটা উপভোগ করতে পারে। ওয়াইফাইটা দিয়ে একটু কানেক্ট করে দেবে। সো সবাই একটু কানেক্ট হয়ে যান, আমি একটু জাস্ট সময় নিব। আজকে আমরা ফিজিক্সের বা আমরা বিজ্ঞানের 3টা অধ্যায় আজকে আপনাদের সাথে আলোচনা করব। 1 নাম্বার যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, প্রতি বছর এই জায়গা থেকে কোশ্চেন আসে, আমি টপিক ভিত্তিক আপনাদেরকে বলে দিব এই টপিকটা আপনাদের পড়া লাগবে, এই জিনিসটা পড়া লাগবে না। তো সেই জিনিসটা অবশ্যই ভালোভাবে ফলো করবেন। 1 নাম্বারে পড়বো আজকে ভৌত জগৎ সম্পর্কে, অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ, এই অধ্যায়টা পড়বো। সেকেন্ডলি আমরা পড়বো ভেক্টর, এবং লাস্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গতিবিদ্যা। এই যে 3টা অধ্যায় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, এর মধ্যে একটু বলে রাখি ভাইয়া, আজকের যে 3টা অধ্যায় আছে এর মধ্যে ইম্পর্টেন্স এটা যদি চিন্তা করেন, 1-এর পরে 2, তারপর হচ্ছে 3। ইনফ্যাক্ট আপনি যখন নার্সিং পরীক্ষা দিতে যাবেন, 3 নাম্বার অধ্যায়টা আপনি যদি নাও পড়েন তো কোনো প্যারা নাই, বাট কিন্তু আপনাকে 1 এবং 2 পড়ে যাওয়া লাগবেই, কারণ 1 এবং 2 নাম্বার অধ্যায় থেকে আপনার কোশ্চেন আসতে পারে। বাট 3 নাম্বার অধ্যায়টা যদি আপনি পড়ার সময় না পান, যে আসলে আমি খুব প্যারার মধ্যে আছি, কারণ কি লাস্টে যখন পরীক্ষা দিতে যেতে হয় 1-2-3 রাতের মধ্যে আমাকে হিউজ পরিমাণ পড়াশোনা পড়ে তারপর যাইতে হয়। সো যা হোক, যদি আপনাদের মনে হয় যে আসলে আমি পেরে উঠতেছি না, তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার অধ্যায়টা, ইনফ্যাক্ট আজকে বলে দিলাম ফিজিক্সের এই 3 নাম্বার অধ্যায়টা আপনি বাদ দিতে পারেন যে কোনো সময়, কারণ 3 নাম্বার অধ্যায়টা আসলে লেস ইম্পর্টেন্টের মধ্যে ধরা হয়। ওকে, সো সবাই একটু যুক্ত হয়ে গিয়েছেন, আপনাদের মধ্যে যারা যারা যুক্ত হয়েছেন আমি একটু দেখতে চাই, মানে আসলে কে কে যুক্ত হয়েছে, কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা একটু জানাবেন, এবং সেই সাথে সাথে একটু বলে রাখি আপনারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাবেন। ওকে, শম্পা পল দিছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আখি আক্তার দিছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম আজকে যে টপিকটা আছে, আমরা টপিকটা পড়তে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ভৌত জগৎ সম্পর্কে। তো আমি আপনাদের কিছু নোট করাবো, সেই নোটগুলো আপনারা অবশ্যই একটু ফলো করবেন। নোটগুলা থেকেই কিন্তু মেইনলি আমি আপনাদের কোশ্চেন গুলা ধরবো এবং আপনাদের পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? তো দেখেন, আমাদের ভৌত জগৎ আছে, সো আমরা একটু চলে যাই ভৌত জগৎ বলতে আসলে কি বোঝায়। ফার্স্ট অফ অল, ভৌত জগৎ বলতে আসলে কি বুঝাই এই টপিকটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন এখানে যে টপিকটা আমি লিখছি জগৎ, জগৎ বলতে কি বোঝায়? এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড, এই যে মানুষের হাহাকার, যে জীবন যাপন, সবকিছু মিলেই হচ্ছে কি আমার জগৎ। এই জগৎকে কিন্তু ভাইয়া 2টা ভাগে ভাগ করা হয়। জগৎ কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ভৌত জগৎ, আর একটা হচ্ছে ভাইয়া কাল্পনিক জগৎ। যেমন আমি যদি এখন চিন্তা করি যে আমি আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে চা খাচ্ছি, তো এইটাকে আসলে কি আমি করতেছি? এটাকে আমি করতেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি চা খাচ্ছি, বা কিম জং উনের, ধরো যে সাপোজ আমি কিম জং উনের সাথে বসে মিটিং করতেছি, এটাকে আসলে
সম্ভব? না, আমি এটা করতেছি না। এখন কি করতেছি না, এটা হচ্ছে কি আমার কল্পনা, আমার ইমাজিনেশন। ইন ফিউচার আবার হয়েও যাইতে পারে, বলা যায় না। সো যাও, এই যে ইমাজিনেশন যেটা করতেছি, এটাকে বলতেছি আমি কাল্পনিক জগৎ। ওকে, মনিহা আক্তার বলছে সিলেট থেকে, থ্যাংক ইউ। সিলেট থেকে, সুদূর সিলেট থেকে যুক্ত হয়েছে। আখি আক্তার, আমি জামালপুর থেকে। শান্ত সরকার বলছে দিনাজপুর। ওকে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। রিমঝিম এবং শান্ত শান্ত সরকার, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, লালমনিরহাট থেকেও যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন দেখো ভাইয়া, যেটা বলতেছিলাম, জগৎ হচ্ছে দুই প্রকার, এটা সবসময় মনে রাখবে। একটা হচ্ছে ভৌত জগৎ আর একটা হচ্ছে কাল্পনিক জগৎ। তো এই ভৌত জগতের আবার উপাদান আছে মোট হচ্ছে চারটি। কয়টি উপাদান আছে? চারটি উপাদান আছে, একটু লিখে নিবা ভাইয়া। ভৌত জগতের উপাদান কয়টি? চারটি। কি কি আছে? স্থানকাল, ভর এবং শক্তি। এই চারটিকে বলা হয় ভৌত জগতের উপাদান। স্থানকাল, ভর এবং সেই সাথে সাথে কি থাকে? শক্তি। এই তিনটাকে, চারটাকে কি বলা হচ্ছে? ভৌত জগতের উপাদান। জাস্ট আমার কথাগুলো খুব সুন্দর করে একটু লিখে নিতে হবে, কারণ এই পড়াগুলোই আপনার পরীক্ষাতে বারবার আসবে ভাই, বারবার আসবে। আমি আবারও বলতেছি, বারবার আসবে। ভৌত জগৎ, জগৎ আছে মোট আছে দুই ধরনের, একটা আছে ভৌত জগৎ আর একটা হচ্ছে কাল্পনিক জগৎ। এই ভৌত জগতের উপাদান আছে চারটি। কি কি আছে? স্থানকাল, ভর এবং শক্তি। স্থানকাল, ভর এবং শক্তি। ক্লিয়ার কিনা ভাইয়া? এটা আশা করি যে বুঝতে পারছেন সবাই। দেখেন, একেবারে সহজ করে আমি কিন্তু আপনাদের বুঝাই দিলাম। প্রথম পেজের প্রথম কথাবার্তা আমি আলোচনা করতেছি। তাহলে ভৌত জগৎ মানে হচ্ছে এই যে আমি আপনাদের এখন পড়াচ্ছি, এটাই হচ্ছে ভৌত জগৎ। অর্থাৎ বাস্তবে যেটা দেখা যায়, যেটা আমি সামনে প্রতীয়মান, আমার সামনে দৃশ্যমান, আমি যেটা দেখতে পাচ্ছি, সেটাকে কি বলতেছি আমি? সেটা হচ্ছে ভৌত জগৎ। আর এই ভৌত জগতের উপাদান কয়টি? চারটি। পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ভৌত জগতের উপাদান কয়টি, কি কি, এইটা পরীক্ষা আসতে পারে। স্থানকাল, ভর এবং শক্তি। সো এই জিনিসটা একটু ভালো করে ভাই মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? চলেন পরে যাই। এরপরে যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো একের পরে। এরপর দেখেন, আমাদের যে টপিকটা পড়া লাগে, আমরা এই যে পদার্থবিজ্ঞান নিয়ে আজকে পড়াশোনা করতে আসছি, তো পদার্থবিজ্ঞানকে কিন্তু বেশ কিছু ভাগে আপনি দেখবেন যে ভাগ করা যায়। পদার্থবিজ্ঞান এটা কিন্তু বেশ কিছু ভাগে আপনি ভাগ করতে পারবেন। যেমন হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সাধারণ পদার্থবিজ্ঞান, দিলাম আমি সাধারণ পদার্থবিজ্ঞান, ঠিক আছে? এ একটা ভাগ আছে, সাধারণ পদার্থবিজ্ঞান। তারপর ধরেন যে এই পাশ দিয়ে আপনি চলে গেলেন তাপ বিজ্ঞান, তাপ বিজ্ঞান, ঠিক আছে? শব্দ বিজ্ঞান, আলো বিজ্ঞান, এরকম অনেকগুলা ভাগ করা হয়। শব্দ, আমি জাস্ট একটু হেডলাইন গুলো লিখে দিচ্ছি। আলো, শব্দ, আলো, চৌম্বক, ঠিক আছে? আলোর পরে আছে চৌম্বক। ওকে, চৌম্বক আছে, ইলেকট্রনিক্স আছে, কোয়ান্টাম আছে, ইলেকট্রনিক্স, নিউক্লিয় মডেল, ইত্যাদি ইত্যাদি অনেক আছে, ঠিক আছে? এরকম বেশ কিছু ভাগে ভাগ করা হয়। তো আমরা আসলে এত ভাগের মধ্যে যাব না, আমরা জাস্ট কয়েকটা ভাগ আপনাদের একটু বুঝে পড়ে নিতে হবে। সেটা হচ্ছে কি, আমি যেগুলো বলবো জাস্ট সেইগুলো একটু পড়বেন। এখন আছি আমি আসল পড়াশোনায়। সেটা হচ্ছে ভাইয়া, আমরা এই যে পদার্থবিজ্ঞানে পড়লাম, যে পদার্থবিজ্ঞানকে কয়েকটা ভাগে যে ভাগ করছি, সাধারণ পদার্থবিজ্ঞান, তাপ বিজ্ঞান, যেমন তাপ বিজ্ঞানের সাথে রিলেটেড, তারপর ধরেন শব্দ বিজ্ঞান আছে, আলোক বিজ্ঞান আছে, আরো যেগুলো আমি বলতেছি আপনাদের বারবারই, এই যে কথাগুলো আমি বললাম, দেখেন এখানে আমাদের যেটা পড়া লাগে, এই যে সাধারণ পদার্থবিজ্ঞান আছে না, এই সাইডটা আমাদেরকে একটু পড়া লাগে। কিভাবে পড়া লাগে সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি ভাইয়া। দেখেন, সাধারণ পদার্থবিজ্ঞানের যে সাইডটা আছে, সাধারণ পদার্থবিজ্ঞানের যে সাইডটা আছে সেটা একটু দেখবেন। এটা আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এটা কয়টা ভাগে ভাগ করা হয়? দুইটা ভাগে ভাগ করা হয়। ওকে, এটা আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ আছে? ফার্স্ট অফ অল, প্রথম যে ভাগটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে বলবিদ্যা নামে আলোচনা করা হয়, আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। একটা হচ্ছে বলবিদ্যা, আর একটা হচ্ছে পদার্থের ধর্ম, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, পদার্থের ধর্ম। এই দুইটা ভাগে ভাগ করা হয়, পদার্থের ধর্ম। এখন এই বলবিদ্যা যেটা আছে, বলবিদ্যা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। একটু লিখে নিবেন, স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে কি, গতিবিদ্যা, ঠিক আছে? জাস্ট আছে আমি একটু লিখে দিচ্ছি, স্থিতিবিদ্যা আর একটা কি, গতিবিদ্যা। এই দুইটা ভাগে ভাগ করা হয়। আর পদার্থের যে ধর্ম আছে, পদার্থের ধর্মকে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ ধর্ম আর একটা হচ্ছে বিশেষ ধর্ম। সাধারণ ধর্ম আছে আর একটা কি আছে, বিশেষ ধর্ম আছে, ঠিক আছে? জাস্ট মাথায় রাখতে হবে, বিশেষ ধর্ম। ওকে, আমার কথাগুলো ক্লিয়ার কিনা ভাইয়া? ফার্স্ট অফ অল আমি যেটা বলছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানকে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। যেমন আছে সাধারণ পদার্থবিজ্ঞান, তাপ বিজ্ঞান আছে, শব্দ বিজ্ঞান আছে, আলো বিজ্ঞান আছে, চৌম্বক বিজ্ঞান আছে, তারপরে বলছে ইলেকট্রনিক্স আছে, এছাড়া আছে তড়িৎ আছে, তড়িৎ আর একটা ভাগ, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক বিজ্ঞান। কি আছে? পারমাণবিক নিয়ে কাজ করি না, আমরা জানি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল কার উপর? জাপানের উপর। এই যে জাপানের উপর যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, আমরা এটা মোটামুটি জানি কারা করছিল, আমেরিকা করছিল, ঠিক আছে? এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া, আমরা এইখানে আসার যে যে পড়াশোনাটা করতেছি সেটা হচ্ছে সাধারণ পদার্থবিজ্ঞান। এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বলবিদ্যা আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। এই যে বলবিদ্যা যেটা আছে, এটা আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কি কি?
একটা হচ্ছে সাধারণ ধর্ম আর একটা হচ্ছে বিশেষ ধর্ম। এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করবো, দেখি কে কে পারেন। ফার্স্ট অফ অল আমার যে কোশ্চেনটা, পদার্থ কত প্রকার, কে কে জানেন ভাই একটু উত্তর দেন তো। পদার্থ কত প্রকার, কার কার মাথায় আছে দেখি, আমার কোন ভাইয়া এবং আপু এটা বলতে পারে পদার্থ কত প্রকার। সাদিয়া আক্তার কিয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আকি আক্তার, জি স্যার বুঝতে পারছি। এখন বলেন, আপনাদের কাছে খুব সহজ একটা কোশ্চেন করি, দেখি পারেন কিনা। এটা পারা উচিত, আমার বিএসসি ডিপ্লোমা যে সকল ভাই এবং আপু আছে সবারই পারা উচিত। তো আপনারা যারা ক্লাস করতেছেন অবশ্যই অবশ্যই ক্লাসগুলো অবশ্যই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন বন্ধু বান্ধবদেরকে, এবং যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? মনিহা আক্তার বলছে 2 প্রকার। অবশ্যই একটু বলেন তো দেখি কি কি হতে পারে, পদার্থ আসলে কত প্রকার, পদার্থ কত প্রকার। এখানে একটা কথা বলে রাখি, পৃথিবীতে যে সকল জিনিস আছে যেটার আসলে অস্তিত্ব থাকতে পারে আবার নাও পারে, অর্থাৎ আমি যদি চিন্তা ভাবনা করি যে পদার্থ না যে কোনো কিছু হতে পারে, বস্তু যদি চিন্তা করি বা যে কোনো কিছু চিন্তা করি, সেটা কিন্তু মেইনলি 2টা ভাগে আপনি ভাগ করতে পারবেন, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে পদার্থ। শক্তি হচ্ছে কি, যেটা হচ্ছে ধরেন যে আমি বললাম যে তোরে যে একটা থাপ্পড় দিছি, এখন থাপ্পড়টা কি আপনি দেখতে পারেন যে ভাইয়া এসে এইভাবে আমাকে থাপ্পড় দিছে, কতটা বেগে দিছে, কিভাবে দিছে না দিছে, এগুলো কি আপনি বলতে পারবেন? কখনোই পারবে না, কখনোই কেউ বলতে পারবে না। তাপ লাগতেছে, তাপ কি আমি চোখে দেখতে পারি? নো, আমি দেখতে পারি না। আমি যদি চিন্তা করি যে আলো, আলো কি আপনি দেখতে পারেন? না। আলো, এই যে আলো, বলতে পারতেছে কেউ এই যে আলো, কেউ বলবে এখানে আলো আছে? না, কেউ পারবে না। আমি যদি বলি এই যে আলো, হবে? হয় না। সো এটা কিন্তু আলো আমরা দেখতে পারি না। সো কি হচ্ছে, আমরা কি পারতেছি না, আমরা শক্তির সাথে আমরা কিন্তু দেখতে পাই না, অদৃশ্য একটা জিনিস। বাট পদার্থ জিনিসটা হচ্ছে দৃশ্যমান, এটা আমরা দেখতে পারতেছি, এটা আমরা ছুতে পারতেছি, এটা আমরা অনুভব করতে পারতেছি, তাই না? যে মানে এটা একটা পদার্থ। সো আমি যেটা বলছি, এখানে অনেকে উত্তর দিয়ে ফেলছে, দেখি অর্থী জাহান ইয়ামু উত্তর দিচ্ছে 3 প্রকার। থ্যাংক ইউ। দাঁতে আমার দাঁত ভেঙে গেছে উচ্চারণ করতে। আচ্ছা ঠিক আছে। বলে শেষে আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। শান্ত সরকার বলছে 3 প্রকার, থ্যাংক ইউ। মুক্তামণি, ওকে, তারপর আছে শম্পা পল 3 প্রকার, কাঠের পুতুল 3 প্রকার বলছে। আসসালাম, সরি ভাইয়া 3 প্রকার, থ্যাংক ইউ। মনিহা আক্তার, ঠিক আছে 3 প্রকার, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম পদার্থ 3 প্রকার, ঠিক আছে। আবার এক হিসেবে তুমি যেটা বলছো ওইটাও ঠিক আছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ, সেটা হচ্ছে মিশ্রণের উপর ভিত্তি করে। তুমি যেটা বলছো 2 প্রকার, এটাও কিন্তু ভাইয়া এক হিসেবে কিন্তু ঠিক আছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ, এই হিসেবে ঠিক আছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি কি পদার্থ হচ্ছে 3 প্রকার। কি কি জানি সেটা আমরা, কঠিন, তরল আর বায়বীয়, তাই তো? তো দেখো, প্রত্যেকটা পদার্থের কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে। এই যে সাধারণ বৈশিষ্ট্যটা যে লিখছি, সাধারণ বৈশিষ্ট্যগুলা কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের পদার্থের একই ধরনের বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। প্রত্যেকটা পদার্থের কিছু জিনিস থাকে যেগুলো আসলে কি দৃশ্যমান, যেগুলো আসলে কি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। যেমন ধরো আমি একজন মানুষ, তুমিও একজন মানুষ, আমিও কথা বলতে পারতেছি, তুমিও পারতেছো, তাই না? তো আমরা কি মানুষ, আমারও 2টা হাত পা আছে, হাত পা আছে 2টা 2টা করে, তোমারও আছে। তো আমরা কি সবাই মানুষ। আমি যদি গরুর সাথে আমাকে তুলনা করি, আমি গরু হব? গরু, আমি কি গরু? না, কারণ গরু কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি, গরুর ওই পরিমাণ বুদ্ধি নাই। আমার যে বুদ্ধিটা আছে, আমার একটা 2টা হাত আছে, 2টা পা আছে, গরুর এরকম কিছু নাই। কারণ কি, গরুর আছে 4টা পা। সো এই যে দেখো, গরুর একটা লেজ আছে, আমার যদি একটা লেজ থাকতো তাইলে কি ভালো হইতো না? না, ভালো কখনো হইতো? কখনো হইতো না। সো গরু আর আমার মধ্যে কিন্তু বেসিক পার্থক্য চলে আসছে, বাট তার সাথে আমার কিন্তু কিছু মিল আছে। যেমন সে ধরো স্তন্যপায়ী প্রাণী, আমিও স্তন্যপায়ী প্রাণী। তো এটাকে বলা হয় সাধারণ ধর্ম। তো কঠিন, তরল এবং বায়বীয় যে পদার্থ আছে, এই কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের কিছু সাধারণ ধর্ম আছে। সেই সাধারণ ধর্মগুলা কি একটু লিখে নাও। স্থিতিস্থাপকতা, দৃঢ়তা, লিখে নাও, একটু একটু লিখে নিবা। হ্যাঁ, ওজন, বিস্তৃতি, রোধ। ওজন, বিস্তৃতি, রোধ, এগুলো হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম। ওজন, বিস্তৃতি, রোধ, এই 3টা হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম। আবারও বলে দিচ্ছি, যদি কখনো পরীক্ষা আসে নিচের কোনটি পদার্থের সাধারণ ধর্ম, কি আসবে বলতো? ওজন, বিস্তৃতি, রোধ। ওজন, বিস্তৃতি, রোধ, এই কথাটা একটু সুন্দর করে ভাইয়া লিখে নাও। ওজন, বিস্তৃতি, রোধ হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম। এরপর চলে আসি, কঠিন পদার্থের কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকে, যেটা দেখে তুমি বুঝতে পারবা এটা কঠিন পদার্থ। কি কি দেখে বুঝতে পারবা, লিখে নাও। স্থিতিস্থাপকতা, দৃঢ়তা এবং ভঙ্গুরতা। স্থিতিস্থাপকতা এবং সেই সাথে কি কি আছে, দৃঢ়তা এবং ভঙ্গুরতা। এইগুলা দেখে তুমি বুঝতে পারবা কি যে এটা হচ্ছে কি কঠিন পদার্থ। ভঙ্গুরতা, ঠিক আছে, মাথার মধ্যে রেখে নাও। হ্যাঁ, স্থিতিস্থাপক, দৃঢ়তা এবং ভঙ্গুরতা দেখে বুঝতে পারবা এই যে কঠিন পদার্থ, এটা কি দিল না সহজে ভাঙতে চায়? ভাঙতে চায় না। এটা কি বলতো? স্থিতিস্থাপক। তাই নিয়ে আবার যদি জায়গায় জায়গায় চলে আসে, তাই না, কান ধরে যে টেনে দিলাম, আবার জায়গায়
জায়গায় চলে আসছে, তাই না? এইবার কি এটা কি ভাঙবে? একসময় কি বেশি বল প্রয়োগ করলে কি হবে? ভাঙবে। তাহলে এটা হচ্ছে কি কঠিন পদার্থের বিশেষ বৈশিষ্ট্য। এখন আমি তোমাকে একটা এক বোতল পানি এনে যদি বলি ভাই এটা ভেঙে দেখাও তো, তুমি কি ভাঙতে পারবা? পানি কি ভাঙা যায় বলো তো? কেউ পানি ভাঙতে পারছো? কেউ ভাঙছো? পানি ভাঙতে পারছো কেউ? কখনো পানি ভাঙে দেখাইছো? যে এই যে পানি ভাঙে দেখাইলাম ভাইয়া, দেখেন এই যে পানি ভাঙলাম, এরকম কেউ করতে পারছো? কেউ কখনো করছো? পানি ভাঙা যায়? কখনো যায়? ধরো গ্যাস, আমি বললাম কি গ্যাস ভেঙে দেখাও তো, তুমি কি করলা সুন্দর করে, এই যে গ্যাস আমি কি করছি, গ্যাস এই যে ভাইয়া ভাঙছি, কই গ্যাস আছে? গ্যাস দেখে ভাঙা যায়? গ্যাস তো ভাঙতে পারি না, পারি আমরা ভাঙতে? পারি না। সো তাইলে আমাদের কি হচ্ছে, আমাদের একদিকে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতেছে। তাহলে কঠিন পদার্থের বিশেষ বৈশিষ্ট্য কি? স্থিতিস্থাপকতা, দৃঢ়তা এবং ভঙ্গুরতা। এরপর চলে আসো, সেটা হচ্ছে তরল পদার্থ, তরল এবং বায়বীয়, এই দুইটা পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তরল এবং বায়বীয় এই দুইটা পদার্থের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে সান্দ্রতা। কি হবে? সান্দ্রতা, একটু লিখে নাও। আর শুধুমাত্র তরল পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটাকে বলা হয়েছে পৃষ্ঠটান। এখন কোথায় বলতে পারো ভাইয়া, এই যে সান্দ্রতাটা লিখছেন, সান্দ্রতাটা আসলে কি? সান্দ্রতা হচ্ছে, কেউ কখনো কি দৌড়াইছো? জীবনে দৌড়ানো উচিত, তাই না? প্রচন্ড দৌড়াইতে হবে, দৌড়ের উপর থাকতে হবে। দৌড়ের উপর না থাকলে হবে? অবশ্যই দৌড়ের উপর থাকতে হবে। তো বাতাসের বিপরীতে যদি কেউ কখনো দৌড়াও, এই যে যখন আমি যাই বাতাস আমার বুকে একটা বাধা সৃষ্টি করে না? আবার পানির নিচে যদি ঝাঁপ দিয়ে তলে যাইতে চাই, তাহলে পানিও আমাকে কি একটা বাধা সৃষ্টি করে না? এই বাধাদানকারী বলকে বলা হয় সান্দ্রতা। কি বলা হয়? সান্দ্রতা বলা হয়। আবার দেখো পানির অণুগুলো কেমন হয়? গোল হয় না? গোল, এরকম গোল হয় না? কেন হয়? পানির অণুগুলোর কেন্দ্রের দিকে আকৃষ্ট হওয়ার যে ক্ষমতা, এটাকে বলা হয় পৃষ্ঠটান। পৃষ্ঠের দিকে যাওয়ার যে ক্ষমতা, সেটাকে কি বলা হচ্ছে? পৃষ্ঠটান। ধরো আমি এখানে পানি মেরে দিলাম আকাশে, তাহলে পানি কি হবে? নিচে চলে আসে না ভাইয়া? পৃষ্ঠে চলে আসে না? পৃথিবীতে চলে আসে না? নাকি পানি উপরে চলে যায়, উধাও হয়ে যায়? উধাও হয়। দেখছো কখনো যে পানি মারছে উপরে পানি উধাও হয়ে গেছে? কখনোই হয় না। সো তাইলে এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? পৃষ্ঠটান বলা হচ্ছে। তাহলে কথাগুলো ক্লিয়ার আছে কিনা ভাই? বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও। এটা বুঝতে পারছো কিনা? তাহলে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য এবং বিশেষ বৈশিষ্ট্যটা তোমরা ক্লিয়ার কিনা ভাইয়া? একজনের কোনো অসুবিধা আছে কিনা ভাইয়া একটু জাস্ট আমাকে একটু জানাই দাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই নোট করতে করছো কিনা? সো কারণ এই পেজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে ভাইয়া, বিশেষ করে সাধারণ বৈশিষ্ট্য আর আমাদের বিশেষ বৈশিষ্ট্য থেকে প্রচন্ড পরিমাণে কোশ্চেন আসে। যদি আমি তোমাকে একটা পদার্থ দিয়ে বলি এটা সাধারণ বৈশিষ্ট্য, মানে এটা কোন ধরনের পদার্থ, কঠিন, তরল না বায়বীয়, সো তুমি কি করবা? তুমি আমার এই যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এইগুলা জাজমেন্ট করে তুমি কিন্তু একটা উত্তর দিতে পারবা। কি পারবা? উত্তর দিতে পারবা। ওকে, সো দেখো আমাদের যে পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে কিন্তু আমরা ঠিক একইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে এইভাবে হাতে ধরায় ধরায় কিন্তু পড়াই। আজকে পেইড ব্যাচের ক্লাসটাই কিন্তু তোমাদের কি করে দেওয়া হচ্ছে? তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আবার একটু বলে দিই, আমাদের যে কঠিন পদার্থ আছে তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, কঠিন, তরল আর বায়বীয় পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। তিনটা পদার্থেরই থাকে, যেমন হচ্ছে তরল পদার্থের ওজন আছে, কঠিন পদার্থের ওজন আছে, তারপরে বিস্তৃতিও আছে, রোধও আছে। এটা হচ্ছে সাধারণ ধর্ম। এরপর দেখো কঠিন পদার্থের কিছু বিশেষ ধর্ম আছে, স্থিতিস্থাপকতা, দৃঢ়তা এবং ভঙ্গুরতা। এটা হচ্ছে কঠিন পদার্থের বিশেষ ধর্ম। তরল আর বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম হচ্ছে সান্দ্রতা। আর তরল পদার্থের, স্পেসিফিক তরল পদার্থের বিশেষ ধর্ম হচ্ছে পৃষ্ঠটান। তাহলে সান্দ্রতা কি? এই যে বাধাদানকারী বল, পানি এবং বায়ু বাতাসের যে বাধাদানকারী বল, এটাকে বলা হয় সান্দ্রতা। আর পানির অণুগুলার কেন্দ্রের দিকে আকৃষ্ট হওয়ার বা পৃষ্ঠের দিকে টান, এই যে অনুভব, এটাকে কি বলা হচ্ছে? পৃষ্ঠটান। ঠিক আছে, জাস্ট এতটুকু কথাই যদি মাথার মধ্যে থাকে ভাইয়া, ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না, ক্লিয়ার। ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া, চলো পরে যাই। আশা করি যে তানহা তাবাসসুম আপু বুঝতে পারছে। ওকে, চলো পরের কোশ্চেন পরে যাই। এখন দেখো আমরা যেটা পড়তেছিলাম, আমরা মোটামুটি এটা পড়ে ফেলছি। আমাদের এই অধ্যায় থেকে আরো কিছু জিনিস আমাদেরকে একটু পড়া লাগে, সেটা হচ্ছে আমরা যখন একটা সূত্র লিখি, সূত্র লেখার ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হয়। একজন বিজ্ঞানী চাইলেই সাথে সাথে সূত্র কিন্তু হয়ে যায় না। তাইলে আমিও কি অনেক সূত্র দিয়ে ফেলছি, কিন্তু সেই সব সূত্রের কি কোনো ভ্যালু আছে? এমনও স্যার বলছে যে তুমি তো নিজে নিজেই সূত্র বানাও। তো সূত্র কিন্তু আমরা অগণিত দিচ্ছি, বাট আমাদের এইসব সূত্রের কি কোনো ভ্যালু আছে? না। একটা সূত্র হইতে গেলে কি করতে হবে? একটা পলিসি মেকিং এর মধ্য দিয়ে আসতে হবে। সো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু পড়ে নিব, কয়েকটা টার্মিনোলজি পড়বো, একটা সূত্র বানানোর কিছু টার্মিনোলজি। অনুকল্প, অনুকল্প কোনো কিছু অনুমান করাকে কি বলা হয়? অনুকল্প। আবার একটু বলে দিই, কোনো কিছু অনুমানকে বলা হয়, কোনো কিছু যদি আমার মাথার মধ্যে আসে, অনুমানকে কি বলা হচ্ছে? অনুমানকে বলা হচ্ছে অনুকল্প বলা হয়। অনুকল্প কিভাবে আসে আমি একটু জাস্ট তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। তোমরা জানো আমাদের যে নিউটনের কথা তো নিশ্চয়ই শুনছো, তাই না? নিউটন, এই যে মাথা ভর্তি চুল, তাই না? এই নিউটনের মাথার উপর যে একটা আপেল পড়ছিল, তোমরা এটা জানো তো নাকি? নিউটনের মাথার উপর কি পড়ছিল বলতো? একটা আপেল পড়ছিল।
এই আপেল পড়ার ফলে সে কি করছে, সে আবিষ্কার করছে কি মহাকর্ষ সূত্র আবিষ্কার করছে। কিভাবে? তার মাথার মধ্যে সে যখন নিচে বসে রয়েছে, এই মানুষটা যখন নিচে বসে রয়েছে, এই গাছ থেকে যখন আপেলটা পড়ছে, ঠিক আছে, ধরো এই গাছ থেকে যখন আপেলটা তার মাথার উপর পড়ছে, সে চিন্তা করতেছে, আচ্ছা আপেলটা আমার মাথায় পড়লো কে? তার মাথা খুলে গেছে। কিভাবে ভাইয়া? কখন যে মাথা খুলে যায়, কখন যে কি করে ফেলে মানুষজন কিছুই বলা যায় না। এই আপেলটা পড়ছে, সে ভাবতেছে আপেলটা আমার মাথায় পড়লো কে? আপেলটা তো মহাকাশে চলে যাইতে পারতো। এই যে তার মাথার মধ্যে একটা কনসেপ্ট, তার অনুমান আসছে, এটাই হচ্ছে তার মধ্যে কি ছিল, তার মধ্যে এটা ছিল হচ্ছে অনুকল্প। আবারও বলি, আপেল পড়ছে, এটাই হচ্ছে কি তার অনুকল্প, ঠিক আছে। এই যে মাথার মধ্যে একটা কনসেপ্ট, আকাশ, আচ্ছা আপেলটা তো মহাকাশে যাইতে পারতো, নিচেই পড়লো কে? এই যে চিন্তা ভাবনা, এটাই হচ্ছে তার অনুমান। এই অনুমানটাকে কি বলতেছি আমরা? অনুকল্প। ওকে, এরপর দেখো অনুকল্পের পরে কি আসে। অনুকল্পের পরে আমাদের যেটা পড়া লাগে সেটা হচ্ছে আমাদের কিছু তত্ত্ব পড়া লাগে। এরপর আসে তত্ত্ব, ঠিক আছে। তত্ত্ব হচ্ছে অনুকল্প আর নিয়মের সমন্বয় হচ্ছে তত্ত্ব। অনুকল্প আর নিয়ম দুইটা মিলে একসাথে কি হয়, এই দুইটা মিলে আসছে নিয়মের সমন্বয় হচ্ছে তত্ত্ব। জাস্ট এটা একটু মনে রাখবা, সমন্বয় হচ্ছে তত্ত্ব। অনুকল্প আর নিয়মের সমন্বয়কে কি বলা হচ্ছে? তত্ত্ব। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে সূত্র। সূত্র এই তিনটা জিনিস আমাদের একটু পড়া লাগে, কারণ পরীক্ষায় তিনটা জিনিস বেশি আসে। তত্ত্বকে যখন কোনো উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়, তত্ত্বকে যখন কোনো উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে, যখন কোনো উক্তি মানে কি, যেমন ধরো উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় সূত্র। যেমন ধরো আমি যদি চিন্তা করি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কত সুন্দরভাবে আমি মনের মাধুর্য মিশায় বলে ফেলি, মুখস্থ করে ফেলি। বিষয়টা কি এত সহজ ছিল? একটা সূত্র আবিষ্কার করতে একটা বিজ্ঞানী সারা জীবন দিয়ে দেয় ভাইয়া। একটা সূত্র আবিষ্কার করতে একটা বিজ্ঞানী তার সারা জীবন দিয়ে দেয়, নাওয়া খাওয়া ভুলে যায়। এমনও শোনা যায় নিউটন তার সূত্র আবিষ্কার করার সময়, যে চিন্তা ভাবনা করার সময়, সে যে কতদিন খায় নাই, তার খাবার পচে গলে গেছে, তাও তার খেয়াল নাই, বুঝছো? তো একটা সূত্র আমি যত সহজে বলতে পারতেছি, এত সহজ কিন্তু না। তাহলে এই তিনটা জিনিস তোমাদের একটু ভালো করে মনে রাখা লাগবে। ফার্স্ট অফ অল, অনুকল্প কাকে বলে? কোনো কিছু অনুমান করাকে কি বলতেছি? এই যে কনসেপ্ট, কোনো একটা জিনিস মাথার মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে অনুকল্প। এবার এই জিনিসটা নিয়ে আসতেছে, আমি যদি একটা কাল্পনিক জিনিস চিন্তা করি, হবে? আমি চিন্তা করলাম যে মানুষের পা কেন আকাশের দিকে, আকাশে ওঠে না? মানুষের পা আছে উপরের দিকে থাকবে, অর্থাৎ মানুষ আছে, এরকম হয় না কেন? মানুষ এরকম হয় না কেন? মানুষ এরকম জীব হয় না কেন? ঠিক আছে, এই যে পা থাকবে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে, এটা একটা অসম্ভব কল্পনা। এবং এটা যদি কাল্পনিক কিছু জিনিস আমি চিন্তা করি, যে ঠিক আছে আমি কি করব, গাড়ি ঘোড়া গুলো সব আছে কি করব, বাস ট্রাক সব আছে সমুদ্রে নামাই দিব। তো এটা হচ্ছে কি, আমার চিন্তা ভাবনাটা কি, একটা অসম্ভব কল্পনা জিনিস। তো এই ধরনের চিন্তা না, আমার কিছু নিয়ম কানুন আছে, পৃথিবীর কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন এবং অনুকল্পের সমন্বয়টা হচ্ছে তত্ত্ব। আর সূত্রটা কি, তত্ত্বকে যখন কোনো উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে সূত্র। তত্ত্বকে যখন কোনো উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয়? সূত্র বলা হয়। তিনটা জিনিস একটু মুখস্থ করবা, কারণ পরীক্ষাতে আসবে। কোনো কিছু অনুমান করাকে কি বলে? অনুকল্প, তত্ত্ব, সূত্র। স্বীকার্য, তোমার উত্তর দিতে হবে কি? অনুকল্প। তারপরে দিবে যে তত্ত্ব কি, অনুকল্প, নিয়মের সমন্বয় হচ্ছে তত্ত্ব। ও সূত্র কি, তত্ত্বকে যখন কোনো উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয়? সূত্র বলা হয়। ক্লিয়ার কিনা ভাইয়া? এটা বুঝতে পারছো কিনা? এরপরে আমরা যে জিনিসটা তোমাদেরকে পড়াবো সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, সেটা হচ্ছে আমরা কিছু আছে যন্ত্রপাতি তোমাদেরকে পড়াবো। আমাদের বইতেও পর্যাপ্ত পরিমাণে আছে, যারা আমাদের অনলাইন পেইড ব্যাচে ভর্তি হবে তারা এই বইগুলা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। অনলাইন পেইড ব্যাচের ক্লাস কি শুরু হয়েছে ভাইয়া? না, এই যে আমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি এটাই মনে করো যে তোমাদের লেকচার 1, কারণ কি আমি আজকে তোমাদেরকে লেকচার 1ই পড়াচ্ছি। ওকে, তো দেখো যন্ত্রপাতির ক্ষেত্রে আমাদের কোনটা পরিমাপ করতে কোন যন্ত্র লাগে, যেমন ধরো বেগ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয়েছে ভেল্টোমিটার। কি বলা হচ্ছে? ভেল্টোমিটার। আমি কয়েকটা লিখে দিচ্ছি, জাস্ট তোমরা এই কয়েকটা একটু ভালো করে পড়বা, কারণ এই কয়েকটাই বেশি আসে, ঠিক আছে। আবারও বলতেছি, ভেল্টোমিটার, বেগ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ভেল্টোমিটার। এরপর যেটা আছে সেটা হচ্ছে গতি পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার। কি হবে? স্পিডোমিটার। গতি পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার। উচ্চতা মানে কি, কতটা লম্বা খাটো, এইটা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ওয়াল্টিমিটার। সবাই একটু লিখে নিও ভাইয়া, এটা পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে, ওয়াল্টিমিটার, ঠিক আছে, ওয়াল্টিমিটার। এরপর যেটা আছে সেটা হচ্ছে তাপ তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। আবার তাপমাত্রা পরিমাপের যন্ত্র, এটাও কিন্তু আলাদা, এটা একটু লিখে নিবা। তাপমাত্রা পরিমাপের যন্ত্র এটা কিন্তু হবে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপ করার জন্য কি ইউজ করা হয়?
থার্মোমিটার, জাস্ট একটু লিখে নাও ভাইয়া, থার্মোমিটার। এরপরে যেটা আছে সেটা হলো ভূমিকম্প, নাম তো নিশ্চয়ই শুনেছো। ভূমিকম্প মাপার দুইটা যন্ত্র তোমরা আজকে একটু পড়ে নেবা। ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিসমোগ্রাফ, একটা হচ্ছে সিসমোগ্রাফ, আর একটা হচ্ছে রিক্টার স্কেল। ঠিক আছে, দুইটা একটু লিখে নিবা, সিসমোগ্রাফ বা প্লাস হচ্ছে রিক্টার স্কেল। ঠিক আছে, একটু লিখে নাও, রিক্টার স্কেল। ওকে, রিক্টার স্কেল, সিসমোগ্রাফ বা রিক্টার স্কেল, জাস্ট এইগুলো একটু লিখে নিবা। যেমন আমাদের পদ্মা সেতু তোমরা জানো, এটা কিন্তু আসলে খুব সহজে ভাঙবে না। এছাড়া ধরো যে আরো আছে, যে ধরো যেমন আছে জলীয় বাষ্প। ঠিক আছে, এটা একটু লিখে নাও, জলীয় বাষ্প পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে, এটা হবে হাইগ্রোমিটার। কি হবে? হাইগ্রোমিটার, জাস্ট লিখে নাও ভাইয়া, হাইগ্রোমিটার। জলীয় বাষ্প পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এছাড়া ধরো আরো আছে, আমি যদি চিন্তা করি বাষ্পচাপ, বাষ্পচাপ। ঠিক আছে, জলীয় বাষ্প একটা আর বাষ্পচাপ আর একটা। বাষ্পচাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, টরিসেলি আবিষ্কার করেন ব্যারোমিটার। ঠিক আছে, এটা একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ব্যারোমিটার। এছাড়া ধরো আছে পরমাণু নিউক্লিয় ভাঙ্গন, পরমাণু নিউক্লিয় ভাঙ্গন পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে রিঅ্যাক্টর, পরমাণুর নিউক্লিয় ভাঙ্গন। আমি কয়েকটা লিখে দিচ্ছি, আমাদের বইতে তুমি পর্যাপ্ত পরিমাণে পাবা। নিউক্লিয় ভাঙ্গন এই যন্ত্রটার নাম হচ্ছে কি? রিঅ্যাক্টর। ঠিক আছে, একটু মনে রাখবা, রিঅ্যাক্টর। ওকে, রিঅ্যাক্টর, জাস্ট এই কথাটা একটু সুন্দর করে মনে রেখো। ঠিক আছে ভাইয়া, কি বলছি বোঝা গেছে? ভাইয়া এইটা ক্লিয়ার কিনা ভাইয়া, বুঝতে পারছো কিনা একটু জানাইও ভাইয়া। আমি তোমাদের কিছু কিছু জিনিস দেখাই দেবো, যে জিনিসগুলো তোমাদের লাগবে। এটা যেমন লিখে নিতে পারো ভাইয়া, 500% ইম্পর্টেন্ট জিনিস, একটা পরীক্ষায় যদি আসে এই জিনিসটা 500% ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এখন বলো ভাইয়া, মুক্তামণি বলছে আমি গতকাল অনলাইন ব্যাচে পড়তেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জুই আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সাথে, যেন তারাও কানেক্টেড হতে পারে। শেষ পর্যন্ত থাকতে হবে, আমি বলছি যে এগুলা কিন্তু লিখতে হবে। কারণ আমি আজকে তোমাদের যেগুলো পড়াবো, আমি কিন্তু খুব বেসিক জিনিস পড়াই, এবং আমি কিন্তু অবাঞ্ছিত জিনিস পড়ানো একেবারেই পছন্দ করি না। একেবারে 2D পয়েন্টে কথাবার্তা বলবো, 2D পয়েন্টে তোমাদের লিখে রাখতে হবে, কারণ যতটুকু দিব এটা রিস্ক আমি নিই। ওকে, সো আমরা বিগত বছরে যা পড়াইছি তার থেকে সব আসছে, এবং যতটুকু পড়াইছি তার থেকে আসছে। একটু লিখে নাও, বেগ পরিমাপের যন্ত্রের নাম ভেল্টোমিটার, প্রচন্ড পরিমাণে পরীক্ষা আসে। এই যে আমি 9টা লিখছি, এই 9টা থেকেই বেশি আসে। এই 9টা দেওয়ার কারণ কি? এই 9টা কিন্তু এমনি এমনি দিই নাই, যে ভাই মনে করছে যে এটা আসবে কি আসবে না জানি না, বাট হুডাই মনে হয় বইতে পাইছে, কোনটা থেকে তুকা এনে দিয়ে দিছে, বাট না, এই 9টা দিছে এই কারণে, কারণ এই 9টাই ভাইয়া বেশি আসে। ওকে, সো ক্লিয়ার কিনা ভাইয়া? এটা একটু লিখবা কিনা, এটা লিখবা কিনা ভাইয়া? লিখতে পারছো কিনা সবাই একটু বলো ভাইয়া, ডান কিনা ভাই, একটু জানাইও ভাইয়া, ডান। ঠিক আছে ভাই, একটু লিখে দিও ডান। এই 9টা জিনিস তোমরা লিখছো কিনা আমাকে একটু জানাইও ভাইয়া, ডান কিনা ভাইয়া একটু বলবা, ডান। ওকে, পর্ণেয়া, তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো পেইড ব্যাচে, তো ইনশাল্লাহ ফিজিক্স এর ক্লাসগুলো আমি নিব তোমাদের। সো সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়া লাগবে। আমার কথা হচ্ছে আমি যতটুকু পড়াবো তোমরা ইনশাল্লাহ ততটুকু যদি ভালোভাবে কাভার দিতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, জুই বলছে ঠাকুরগাঁ কর্নিয়া কোচিং থেকে। কোচিং স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠাকুরগাঁ থেকে যুক্ত হয়েছে, সেই সুদূর ঠাকুরগাঁ থেকে। ঠাকুরগাঁকে কি বলা হয়? ঠাকুরগাঁ হচ্ছে বর্তমানে বাংলাদেশের রুটির ঝুলি, কারণ কি সবচেয়ে বেশি গম উৎপাদন হয়েছে ঠাকুরগাঁয়ে। প্রিয়াঙ্কা পি বলছে ডান, থ্যাংক ইউ। তানা তাবাসুম বলছে ডান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর কে গেছো ভাইয়া একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে জানাই দাও। মুক্তামণি ডান বলছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই 9টা ইনশাল্লাহ হয়ে গেছে। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। অ্যাজিতা রূপা বলছে হচ্ছে ডান, থ্যাংক ইউ সো মাচ ভাই। চলো পরে চলে যাই। এবার দেখো, আমরা এবার যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মৌলিক এককগুলো আমরা একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে আমরা জানি কয়েকটা পদ্ধতি, তোমরা জানো সিজিএস পদ্ধতির নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। সিজিএস আছে, তারপর আছে এমকেএস পদ্ধতি আছে, আরেকটা আছে হচ্ছে এমকেএস এ পদ্ধতি। ঠিক আছে, এমকেএস এ পদ্ধতি, আরেকটা আছে এসআই পদ্ধতি, তাই তো? এই 4 ধরনের পদ্ধতির সাথে আমরা বেশ পরিচিত। ঠিক আছে, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি এবং এমকেএস এ পদ্ধতি এবং এসআই পদ্ধতি। তো আমরা এসআই পদ্ধতিটা এখন আপাতত রেখে দিই। আমি একটু বলে রাখি ভাই, মৌলিক একক, মৌলিক একক, এটাই শব্দটা বেরাই আসে, মৌলিক একক। একটা আছে মৌলিক একক, আর একটা আছে মৌলিক রাশি। দুইটা কিন্তু আলাদা জিনিস। আবার একটু বলে দিচ্ছি, মৌলিক একক এক জিনিস, মৌলিক রাশি আর এক জিনিস। মৌলিক রাশি যখন বলে সেটা বলে এসআই পদ্ধতিতে মৌলিক রাশি। এসআই পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি তোমরা মোটামুটি জানো? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো, মৌলিক রাশি কয়টি? এসআই পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি একটু বলো তো ভাইয়া, কে কে জানো? আমাকে যদি জিজ্ঞেস করে মৌলিক একক কয়টি, তুমি কিন্তু সরাসরি উত্তর দিয়ে দিবা ভাইয়া, মৌলিক একক হচ্ছে 3টি। কি কি আছে? ফার্স্ট অফ অল আছে দৈর্ঘ্যের একক। কি আছে? দৈর্ঘ্যের একক। ঠিক আছে, মাথার মধ্যে রাখতে হবে, দৈর্ঘ্যের একক। ঠিক আছে, 2 নাম্বার আছে হচ্ছে ভাইয়া ভরের একক। কিসে আছে? ভরের একক।
এবং 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সময়ের একক। কি আছে? সময়ের একক। জাস্ট আমার কথাগুলো একটু ক্লিয়ার করতে হবে। সময়ের একক, ওকে? আমি আবারও বলতেছি, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। যেমন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। কি হবে? সেন্টিমিটার। এই যে সেন্টিমিটারের সি দেখতেছো না, প্রথম যে সি আছে এই সেন্টিমিটারের আছে সি, সেন্টিমিটার। আর ভরের একক হবে আছে গ্রাম। কি হবে? ভরের একক হচ্ছে গ্রাম, মাথার মধ্যে রাখতে হবে, গ্রাম। ওকে, আর সময়ের একক হবে হচ্ছে সেকেন্ড। কি হবে? সেকেন্ড। দেখছে? ওকে, এখানে সেকেন্ড মানে কি? এস। তাহলে এই সবগুলার প্রথম অক্ষর নিয়ে আসে সিজিএস। ঠিক একইভাবে এম কেসের ক্ষেত্রে কি আসে একটু দেখো। এম কেসের ক্ষেত্রে আসে আছে মিটার। এম কেসের ক্ষেত্রে আসবে আছে মিটার, প্রথম আসবে আছে মিটার এম, তারপর আসবে কি? কিলোগ্রাম, কেজি। সহজ ভাষায় তোমরা জানো কিলোগ্রামকে কি বলে? কেজি, তাই তো? আর লাস্টে কি? সময়কে বলা হয় সেকেন্ড। আর এম কেস এর ক্ষেত্রে আবার মৌলিক একক হচ্ছে 4টি। এম কেস পদ্ধতিতে মৌলিক একক বা মৌলিক রাশি হচ্ছে 4টি। কি কি আছে? ফার্স্ট অফ অল আমরা এটা আছে মিটার দিতে পারি। মিটার গেল, আমরা মোটামুটি জানি এটা মিটার হবে। পরেরটা হবে হচ্ছে কিলোগ্রাম। পরেরটা কি হবে? কিলোগ্রাম। জাস্ট একটু লিখে নাও, কিলোগ্রাম। ওকে, কিলোগ্রাম হবে কেজি। ওকে, সহজ ভাষায়। এরপরে আছে সেকেন্ড, এটাও আমরা জানি। এবং সর্বশেষ আরেকটা জিনিস এখানে অ্যাড করা হয়, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। কি অ্যাড করতে হবে? তড়িৎ প্রবাহটা অ্যাড করতে হবে। তড়িৎ প্রবাহের এককটা কি হবে? অ্যাম্পিয়ার। কি হবে? অ্যাম্পিয়ার। জাস্ট মাথার মধ্যে একটু রেখে দাও, অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার। জাস্ট আছে এটা মাথার মধ্যে রেখে দাও, এ দিয়ে প্রকাশ করা। আচ্ছা, এখানে উত্তর দিছে তানহা তাবাসসুম দিছে 7টি, শারমিন আর নিপা বলছে 7টি, শম্পা পল বলছে 7টি। 38 প্লাস শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড আছে, সবার থেকে উত্তর আশা করছিলাম। ওকে, ভুল করলে কোনো প্যারা নাই। শম্পা পল সে আবার 3টিও বলছে, সো এটা ভুল করলে কোনো প্যারা নাই। আবার একটু বলে দিচ্ছি, মৌলিক রাশি এসআই পদ্ধতিতে মৌলিক রাশি আছে 7টি। এখন এই 7টি আমরা একটু পড়বো। তবে ঠিক একইভাবে যদি কেউ কখনো জিজ্ঞেস করে সিজিএস পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি, বলবা 3টি। যদি বলে এমকেএস পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি, 3টি ভাইয়া। এমকে এস এ পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি? 4টি। কারণ কি? ওখানে একটা অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? তড়িৎ প্রবাহ অ্যাড হয়েছে। এই যে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড আর হচ্ছে কি? অ্যাম্পিয়ার। সো তাইলে এই কথাগুলো একটু মনে থাকবে কিনা ভাইয়া? এমকেএস পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি? 4টি। এমকেএস পদ্ধতিতে কয়টি? 3টি। আর সিজিএস পদ্ধতিতে কয়টি? 3টি। কথাগুলো ক্লিয়ার কিনা ভাইয়া? যদি কেউ কখনো জিজ্ঞেস করে ভাইয়া একটু বলো তো যে সিজিএস পদ্ধতিতে ভরের এককটা কি, তুমি বলবা কি ভাইয়া? ভর। ঠিক আছে, ভরের একক কি হবে? গ্রাম। ভরের একক কি হবে? গ্রাম। যদি বলা হয় সময়ের একক কি? সেকেন্ড। সহজ ভাষায় ভাইয়া মনে থাকবে কিনা ভাইয়া? ইনশাল্লাহ মনে থাকবে কিনা? স্ক্রিনশট নাও, মনে থাকবে কিনা বলো ভাইয়া? এটা বুঝতে পারছো কিনা এটা একটু লিখে নিবা ভাইয়া। এরপরে আমরা কিন্তু এসআই পদ্ধতিতে চলে যাব। এসআই পদ্ধতিতে কিন্তু আমরা চলে যাব, ঠিক আছে ভাইয়া? এসআই পদ্ধতিতে চলে যাব। ওকে, এসআই পদ্ধতিতে চলে যাবো। সো এটা একটু লিখে নিছো কিনা? সবাই লিখছো কিনা ভাইয়া? এসআই পদ্ধতিতে চলে যাবো। সো স্ক্রিনশট নিয়ে নাও, আমি 5 সেকেন্ড ওয়েট করতেছি। 1 2 3 4 5। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ভাইয়া। স্ক্রিনশট আশা করি নেওয়া হয়ে গেছে। এবার দেখো এসআই পদ্ধতিতে যেটা আমরা পড়ে থাকি, এসআই পদ্ধতি যেটা আমাদের বেশি আসে, সেই এসআই পদ্ধতি নিয়ে এখন একটু আলোচনা করে ফেলি, দেখি আমরা পারি কিনা। ফার্স্ট অফ অল এসআই পদ্ধতিতে আমরা যে রাশিগুলো বলে থাকি, সেটা একটা হচ্ছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া? দৈর্ঘ্য। এসআই পদ্ধতিতে আমাদের এই যে এতগুলা সমস্যা, আমি আগের যে স্লাইডটা দেখছো দেখছো, এক এক দেশে কিন্তু এক একটা সিস্টেম ইউজ করে। যেমন আমি যদি জিজ্ঞেস করি, সাপোজ ধরো তুমি বললা আমার বাংলাদেশে কি ওজন হিসাব করে কিসে, মানে ভর হিসাব করে কিসে? কেজিতে হিসাব করে। যেমন ধরো আমি যদি বলি আমার ওজন আছে 70 কেজি, 80 কেজি, 90 কেজি, 60 কেজি, 50 কেজি, যে যা হতে পারে, বাতাসের সাথে উড়ে যাবে কি 30 কেজি, তাই তো? যে যা হবে হোক, কোনো প্যারা নাই, তাই না? যে কোনো কিছু হইতে পারে। তো ধরো একজনের ওজন আছে 50 কেজি, ওকে? এখন ওই ব্যক্তি যদি মাতব্বারি কইরা ইউরোপে যায় বলে যে আমার ওজন আছে 50 পাউন্ড, তার মানে ডাক্তার কি করবে? যে তুই তো ম্যালনিউট্রিশনে ভুগতাছোস, তোরে তো আরো বেশি বেশি করে সাপ্লিমেন্ট খাওয়াইতে হবে। এই সাপ্লিমেন্ট যখন খাওয়াবে তখন সে কি করতেছে? সে তো এমনিতেই সমস্যার মধ্যে আছে, এরপরে আরো বেশি সমস্যার মধ্যে সে পতিত হবে। তো ইউরোপে সাপ্লিমেন্ট ইউজ করে। কি ইউজ করে? ওইখানে পাউন্ডে হিসাব করে। আমাদের দেশে যেটা কেজিতে হিসাব করে, ইউরোপে সেটা কিসে হিসাব করে? পাউন্ডে হিসাব করে। এই যে ডিফারেন্সটা দেখতেছো না, ঠিক একইভাবে দেখো এই পদ্ধতিগুলোর মধ্যেও কিন্তু এই ডিফারেন্স আছে। এত ডিফারেন্সের কারণে বিজ্ঞানীরা চিন্তা করলো যে আচ্ছা, এত ডিফারেন্স তো আসলে পারা যায় না, এত ডিফারেন্স নিয়ে আর পারবো না, তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে একটা সিস্টেমের মধ্যে আসি। তখন তারা চিন্তা করলো এসআই পদ্ধতি। কত সালে? 1960 সালে, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। যে সবাই আমরা একটা ইউনিভার্সাল কোড ইউজ করব। সেই ইউনিভার্সাল কোডটা কি? ওকে, দৈর্ঘ্য, তারপর আছে ভর। আচ্ছা, আগেরটার স্ক্রিনশট নিতে যারা পারো না, আবার একটা স্ক্রিনশট নিয়ে নাও। হাতটা আমি সরাই নিলাম, এবার স্ক্রিনশটটা নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নাও। নিছো কিনা সবাই? নেওয়া হয়েছে আশা করি। ওকে, চলো পরে যাই। স্ক্রিনশট নিয়ে নিছো, পরে যাই। এবার দেখো দৈর্ঘ্য, এরপর আছে ভর। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার, যেটাকে প্রকাশ করা হয়েছে এম দ্বারা। ভরের একক কি? সরি,
মিটার, ভরের একক কি কিলোগ্রাম, কি হবে কিলোগ্রাম, এটা তোমরা জানো। কিলোগ্রামকে কি দিয়ে প্রকাশ করা হয়, কেজি দিয়ে, তাই তো। এই সংকেত গুলো কিন্তু পড়া লাগবে ভাইয়া। তারপর হচ্ছে সময়, সময়ের এককটা কি, এসআই পদ্ধতিতে সেকেন্ড, এটা মনে রেখো সেকেন্ড, ঠিক আছে। এটাকে কি দিয়ে প্রকাশ করা, এস দ্বারা। তারপরে 4 নম্বরে আমরা কি পড়ে থাকি, 4 নম্বরে ধরো সেকেন্ডের পরে কি আছে, এই তো অনেকে কমেন্ট করে ফেলতেছে অলরেডি, তড়িৎ প্রবাহ, অনেকে বলে ফেলছে তড়িৎ প্রবাহ, ভাইয়া এটাকে কি দিয়ে প্রকাশ করছি, অ্যাম্পিয়ার, কি হবে এটা, অ্যাম্পিয়ার, লিখে ফেলো ভাই, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার দিয়ে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দ্বারা, ঠিক আছে ভাইয়া। এরপরে ধরো 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার এসআই এককটা কি, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার অনেকগুলো একক আছে, বাট কেলভিনটা হবে কি এসআই একক, ঠিক আছে, কে দিয়ে প্রকাশ করা হয়। এরপরে ধরো যে আছে 6 নম্বর যদি বলি, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, এটার এসআই এককটা কি, ক্যান্ডেলা, মাথার মধ্যে রাখতে হবে ভাই, ক্যান্ডেলা, ঠিক আছে। ক্যান্ডেলাটা একটু ভালো করে মনে রাখবা, ক্যান্ডেলা সিডি দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়, সিডি, ক্যান্ডেলা, ওকে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বরে আমরা যেটা বলে থাকি সেটা হলো ভাইয়া, আমরা হচ্ছে পদার্থের পরিমাপটা পড়ে থাকি, কি পড়ে থাকি, পদার্থের পরিমাপ। এটাকে প্রকাশ করা হচ্ছে মোল দ্বারা, কি দিয়ে হবে, পরিমাপ যেটা আছে সেটা হচ্ছে আমাদের মোল, বা মোল দিয়ে প্রকাশ করে, এল দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, মোল, মোল দিয়ে আমরা প্রকাশ করে থাকি, ক্লিয়ার কিনা। দেখো ভাই 7টা পড়া লাগবে, কিছু কিছু বইতে 9টা আছে, বাট আমাদের 9টা পড়ার কোনো দরকার নাই, 9টা আসবে না, এখন থেকে পুরো একদম পদ্ধতি ক্লিয়ার। আমাদের এসআই পদ্ধতিতে মৌলিক রাশি আছে কয়টি, 7টি। দৈর্ঘ্যের একক কি মিটার, ভরের একক কি কিলোগ্রাম, সময়ের একক কি সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, দীপন তীব্রতা ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ হচ্ছে কি ভাইয়া, মোল। কথা ক্লিয়ার, এবং এতটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে ভাইয়া, ক্লিয়ার কিনা ভাইয়া, এটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, ওকে। এরপরে আমি তোমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু বলে দেবো, যেটা তোমরা আমাদের শীট থেকে পাবা, যারা ভর্তি হয়েছে সেখান থেকে পাবা, বা বইতে তোমরা যাদের কাছে যে যে বই আছে সেখানে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। সো এই টপিক গুলো তোমরা ওইখান থেকে একটু পড়ে নিবা, ওকে। তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই, অবশ্যই আমাকে একটু জানাবা ভাই। এমকেএসএ এর পূর্ণরূপ কি, এমকেএসএ মানে হচ্ছে এম মানে মিটার, কে মানে হচ্ছে কিলোমিটার মানে কিলোগ্রাম, সরি কিলোগ্রাম, এস হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এই সবগুলোর প্রথম অক্ষর নিয়ে হয়েছে এমকেএসএ, এমকেএসএ, ক্লিয়ার কিনা ভাইয়া, এই পর্যন্ত ডান কিনা আমাকে একটু জানাও, ওকে। শান্ত সরকার বলছে ইয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো এবার আমি তোমাদেরকে কিছু জিনিস একটু বলে দিই যে ভাইয়া এই অধ্যায় থেকে কি কি পড়া লাগবে আর কি কি পড়বা, যেটা তোমরা আসলে আমি এখানে লিখে শেষ করতে পারবে না, হিউজ পড়া তো, এত কিছু আমি লিখবো না, কিছু কিছু জিনিস একটু বলে দিই। প্রথমত বিজ্ঞানীদের অবদান, এটা 500% ইম্পর্টেন্ট, বিজ্ঞানীদের অবদান তোমরা পড়বা। যেমন আমি যদি বলি যে মহাকর্ষের সূত্র আবিষ্কার করছে কে, নিউটন। তারপরে যদি বলা হয় যে আইনস্টাইনের অবদান কি, তোমরা জানো আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করছে আইনস্টাইন। আধুনিক বিজ্ঞানের জনক কে, রজার বেকন। প্রতিকৃত্ত কাকে বলা হয়, রজার বেকনকে। তারপরে যদি পরীক্ষামূলক পদ্ধতির প্রতিকৃত্ত আছে রজার বেকন। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়, গ্যালিলিওকে। কাকে বলা হয়, গ্যালিলিওকে। বিজ্ঞানীদের বাপ বলা হয় কাকে, গ্যালিলিওকে, সহজ ভাষায়, ঠিক আছে। এই যে কথাগুলো আছে, বা দেখা যাচ্ছে যে কৃষ্ণ বস্তুর বিকিরণ আবিষ্কার করেন কে, ম্যাক্স প্ল্যাঙ্ক। এই যে শব্দগুলো আছে এইগুলা তোমরা একটু ভালো করে পড়বা, আমাদের শীটে আছে, শীট থেকে দেখতে পারবা। এরপর আছে পরিমাপের ত্রুটি, এটাও তোমরা একটু লিখে দিয়ে পড়ে ফেলবা, পরিমাপের ত্রুটি, ঠিক আছে, এটাও পরীক্ষাতে পাবা। আর কিছু জিনিস আছে পরিমাপযোগ্য রাশি, কিছু আছে পরিমাপযোগ্য রাশি। তেমন পরিমাপযোগ্য রাশি বলতে কি বোঝাচ্ছে আমি একটু তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো আমি যদি বলি ভাইয়া 1 কিলোমিটার সমান সমান কত মিটার, ধরো 1000 মিটার, তুমি এই যে এটা একটা জিনিস। তারপর ধরো যদি বলে হয় 1 লাইট ইয়ার, লাইট ইয়ার মানে আলোকবর্ষ, 1 লাইট ইয়ার মানে কত, সেটা হবে 9.42 অথবা 46, কোথাও কোথাও আছে 10⁻15 মিটার, অথবা 4.86 গুণ 10⁻12 কিলোমিটার, ঠিক আছে। এই যে জিনিসটা আছে লাইট ইয়ার, তারপর ধরো পিকোমিটার, বা এই যে জিনিসগুলো আছে, এই পরিমাপের যে যোগ্য যে রাশিগুলো আছে ভাইয়া, এই রাশিগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বা। এবং লাস্টে আছে কিছু মাত্রা রাশি আছে, মাত্রা রাশি, অর্থাৎ মাত্রা ঠাত্রা গুলো একটু পড়া লাগবে। এই মাত্রা রাশিগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। এই 4টা জিনিস তোমরা এখন বই থেকে পড়ে ফেলবা, এই 4টা জিনিস আর বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ করা জিনিস। তো এই 4টা জিনিস তোমরা একটু পড়ে রাখবা, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো কিনা। এবং এর সাথে আমি একটা জিনিস একটু পড়ে দিই, মাত্রাযোগ্য রাশির ক্ষেত্রে একটু বলে দিই। মাত্রাহীন রাশি, আমি মাত্রাযোগ্য রাশি পড়বো না, মাত্রা সবারই আছে। যেমন ধরো বলের মাত্রা, যদি কেউ বলে যে বলের মাত্রা কি, সেটা কি হবে, mL/2, পড়ছো কিনা ভাইয়া। এই যে বল, F= কি, ma, সূত্র, তাই না, mL/2। তো এইটা হচ্ছে মাত্রা। তো আমি একটু বলবো আছে মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি আছে টোটাল 3টা, মনে রাখবা।
মাত্রাহীন রাশি তিনটা একটু ভালো করে মনে রাখবো। প্রথম যেটা সেটা হচ্ছে কোণ, যে কোনো ধরনের কোণ যদি হয় সেটা হচ্ছে কি হবে, সেটা হবে মাত্রাহীন। তারপর যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া আপেক্ষিক, আপেক্ষিক যে গুরুত্ব আছে বা আপেক্ষিক জাতীয় যে জিনিসটাকে আপেক্ষিক গুরুত্ব, এই আপেক্ষিক গুরুত্বের মানও কিন্তু কি হবে, মাত্রাহীন গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। এবং সর্বশেষ যেটা আমরা সবাই মোটামুটি জানি, পীড়ন এবং বিকৃতি। বিকৃতি কিন্তু মাত্রাহীন রাশি, পীড়ন মাত্রাহীন না, বাট বিকৃতি কিন্তু মাত্রাহীন রাশি। সো আমি তোমাকে বলতেছি যেটা সেটা হলো মাত্রাহীন রাশিগুলো তোমরা সবাই একটু করে ফেলবা। আর বাকি যেগুলো আছে এগুলো তোমাদের শীটের মধ্যে আছে, আমাদের শীটের ভিতরে আছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ভর্তি হইলে তোমরা এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো তখন তোমরা কিন্তু সহজে পড়ে ফেলতে পারবা। এছাড়া তোমাদের কাছে যার যার কাছে যা কিছু আছে এখন তাই নিয়ে ঝাঁপাই পড়ো। ওই যে শেখ মুজিবুর রহমান বলছিল না, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো। ঠিক একইভাবে বলতেছি, তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে পড়া শুরু করে দাও। মাত্রাহীন রাশি তিনটা, কোণ, আপেক্ষিক গুরুত্ব আর বিকৃতি। এটা মাথার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু লিখে দিছি ভাইয়া, আর কোনো কিছু মনে রাখতে হবে না, এই তিনটা মনে রাখলেই হবে ভাইয়া। কোণ, যে কোনো কোণ, ওকে, যে কোনো কোণ হতে পারে, যে কোনো কোণ, সেটা হতে পারে ত্রিমাত্রিক কোণ, দ্বিমাত্রিক কোণ, যে কোণ হোক না কেন তার মান কত হবে, তাই সেটা হচ্ছে মাত্রাহীন রাশি। ভাইয়া ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাইয়া বলো। এইবার আমরা কিন্তু একটু প্রশ্ন সমাধানে চলে যাব। সো আমরা স্লাইডে চলে যাব। সো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা ভাইয়া, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলে ফেলো তো ভাইয়া, বলে ফেলো ভাইয়া। আমি চলে গেলাম, তাহলে এগুলো লেখা হয়ে গেছে আশা করি। চলো ভাইয়া, এবার দেখো আমরা প্রথম যে কোশ্চেনটা নিয়ে আসলে এখানে আমরা কথা বলতে আসছি সেটা হলো ভাইয়া, দেখো একটু দেখে নাও তোমরা, ওকে একটু দেখে নাও প্রথম যে কোশ্চেনটা আছে। ওকে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, ক্লিয়ার, থ্যাংক সো মাচ। তোমরা সবাই অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে ভাইয়া, কোন পার্ট থেকে পড়াচ্ছেন? পত্র থেকে, আমরা ফার্স্ট পেপার থেকে পড়াচ্ছি, ঠিক আছে ভাইয়া, ফার্স্ট পেপার থেকে। এখন দেখো, এক আলোকবর্ষের সমান সমান কত কিলোমিটার এখানে লেখা আছে। আমি একটু আগেই তোমাদেরকে পড়াইছি, 1 লাইট ইয়ার সমান সমান কত, বলো তো ভাই, একটু কমেন্ট করে জানাই দাও তো ভাই, কার কার মনে আছে একটু বলো তো ভাইয়া। আমি কিন্তু দুইটা জিনিস পড়াইছিলাম, আমি তোমাদের ওইখানে কিন্তু দুইটা জিনিস পড়াইছিলাম, মাথার মধ্যে আছে কিনা ভাইয়া একটু দেখো তো। এই কোশ্চেনটার উত্তর তোমরা কিন্তু পারবা, কারণ একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে এইটা দিয়েই, উদাহরণটা দিয়ে বুঝাই আসছি, তাই না? এই যে এ বলছে, কে বলছে, রানী বলছে এ, থ্যাংক ইউ। শারমিন নিভা বলছে এ, আর কে আছে ভাই, একটু আগেই কিন্তু, এই যে জাস্ট আসছে কয়েক সেকেন্ড আগে কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি। ঈশামণি ক বলছে, আর কে আছো ভাইয়া একটু কমেন্ট করো। ওকে শারমিন সুলতান। আচ্ছা, এই যে তোমরা যারা আছো অবশ্যই অবশ্যই ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে, এবং ক্লাসটা অবশ্যই শেয়ার এবং মেনশন করে দিও বন্ধু বান্ধবদের সাথে, যেন তারাও কানেক্টেড হতে পারে, ক্লাসগুলো করতে পারে। অধরা আক্তার বলছে এ। আর কে কে আছো ভাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমি অবশ্যই অবশ্যই উত্তরগুলো নিব। অর্থিজান ইয়ামু লিখছে ক, আখি আক্তার ক লিখছে। দেখো আমি লাইট ইয়ারের ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম 9.42 আছে কোথাও, 9.46, আর 10⁻15 যদি থাকে তাহলে সেটা হবে মিটারে। আর যদি তোমার 9.42 গুণ হচ্ছে 10⁻12 থাকে তাহলে সেটা হবে কিলোমিটারে, ঠিক আছে। আবার মাইলের ক্ষেত্রে আবার আলাদা, বাট মাইল তোমাদের তেমন একটা আসে না ভাইয়া। তানিয়া বলছে, তানহা বলছে, তারপরে কি বলছে, মুক্তা বলছে, আরিফা বলছে, জুই বলছে, শান্ত সরকার বলছে, থ্যাংক ইউ। তাহলে আমি বুঝতে পারতেছি যে লাইট ইয়ার মানে কি, এটা হবে সঠিক উত্তর। তোমরা খুব সহজে কিন্তু উত্তরটা দিয়ে ফেলছো। দেখো সুমাইয়া সুমু আপু উত্তর দিয়েছে, থ্যাংক সো মাচ। তাহলে সঠিক উত্তরটা কি হবে, এই ক নাম্বারটা হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনটা একটু দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে, পদার্থবিজ্ঞান বিদ্যার আওতায় আসে না কোনটি? পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি? দেখি কে কে পারো, মনে মনে আছে কিনা দেখো। পদার্থবিজ্ঞানের আওতায় আসে না কোনটি? সো এই ধরনের কোশ্চেনের উত্তরগুলা দিতে গেলে, প্রিয়াঙ্কা পি উত্তর দিছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উত্তর দিছো তোমাদেরকে ধন্যবাদ ভাইয়া। আর যারা উত্তর দিতে পারো নাই তাদের কোনো প্যারা নাই, তারা আরো ভালো করছো, কারণ কি তারা শিখতে পারতেছো, ঠিক আছে। তো দেখো আমরা এরপরে যেটা চলে আসছি, পদার্থবিজ্ঞানের আহ পদার্থবিজ্ঞানের আহ পদার্থবিজ্ঞানের আওতায় আসে না কোনটি, একটু বলো তো ভাইয়া কি হবে, বলো। দেখো এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হলো ভাইয়া, আওতায় আসে না কোনটি, আসে না কোনটি আছে না,
ফার্স্ট অফ অল তোমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এর মিনিং গুলা। এখানে যে চারটা আছে তাইলে তুমি সহজে বুঝতে পারবা। ফার্স্ট অফ অল প্রথম যেটা আছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে জ্যোতিষবিদ্যা, ঠিক আছে, জ্যোতিষবিদ্যা। এই জ্যোতিষ যে বিদ্যাটা আছে, জ্যোতিষবিদ্যা, এটা কিন্তু তোমরা পরীক্ষাতে পাবা। জ্যোতিষ মানে কি, মহাকাশ নিয়ে কথাবার্তা গুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে একবারে ফিজিক্সে কিন্তু আছে ভাইয়া, দেখো। এরপরে ধরো ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক মানে কি, তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক যেটা আছে, তাড়িৎ চুম্বক তরঙ্গ যেটা আছে, তাড়িৎ চুম্বক, মানে তড়িৎ চুম্বক, আমি তড়িৎ চুম্বক দিয়ে লিখি, তড়িৎ চুম্বক, ঠিক আছে। এরপর দেখো থার্মোডাইনামিক মানে কি, তাপ গতিবিদ্যা। এটা মানে কি, তাপ গতিবিদ্যা, ওকে, তাপ গতিবিদ্যা। এরপরে ধরো যেটা আছে এই যে অ্যানথ্রোপোমেট্রি, এটা মানে হচ্ছে নৃতত্ত্ব। কি হবে, নৃতত্ত্ব। নৃতত্ত্বে আলোচনা করা হয় মানুষের কিভাবে জন্ম হলো, মানুষ আসলে এই যে আমাদের যে পৃথিবীতে মানুষ, আমরা বাঙালি জাতি কিভাবে সৃষ্টি হলো, এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এর সাথে কি ফিজিক্সের কোনো রিলেশন আছে? ফিজিক্সের কোনো রিলেশন নাই। ফিজিক্সের মামু খালু, মামা খালা, মামা কেউই না। অ্যানথ্রোপোমেট্রি এটা কিছু না ভাইয়া। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে, খ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে ভাইয়া। আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো। চলো পরের কোশ্চেনটা একটু দেখি। তো তার আগে একটু বলে নিই, আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং ভর্তি কোচিং। এই আমাদের কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং এ বর্তমানে কিন্তু আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ রয়েছে। সেটা কত, 3500 টাকা ছাড়ে বাংলাদেশের যে কোনো শাখায় আপনি ভর্তি হতে পারবেন। সেটা বিএসসি নার্সিং এ 13 মানে আমাদের কোর্স ফিস 17,000, 3,500 টাকা ছাড়ে 13,500 টাকা। ডিপ্লোমা ইন নার্সিং এ 16,000 টাকা, সেখানে 3,500 টাকা ছাড়ে এখন 12,500 টাকায় ভর্তি চলতেছে। ফার্মগেট শাখায়, মিরপুর শাখায়, যাত্রাবাড়ি শাখায়। এই যে আমাদের কর্পোরেট অফিসের নাম্বার গুলো দেওয়া আছে। সো আপনারা যে যেখান থেকে ভর্তি হতে চান, এখনো পর্যন্ত ভর্তি নয় ঘুরে বেড়াচ্ছেন বা আসলে প্রিপারেশন নিবেন চিন্তা ভাবনা করতেছেন, তো যারা ভালো প্রিপারেশন নিতে চান আজই কর্নিয়ার সাথে যুক্ত হয়ে যান। আজকে আমাদের অফলাইন ব্যাচে এসে দেখে যান, ক্লাস দেখেন, ভর্তি হয়ে যান। আশা করি যে ভালো কিছু পাবেন, ওকে। আমাদের অফলাইন ব্যাচের ক্লাস কিন্তু মেইনলি আপনাদের প্রায় 8 মাসের মতো হবে, এবং এখানে কিন্তু সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস, অফলাইনে 4 দিন এবং অনলাইনে 3 দিন ক্লাস করার সুযোগ পাবেন। অফলাইনে ভর্তি হলে অনলাইন আছে একদম ফ্রি, অনলাইন যে কোর্সটা আছে সেটা পুরো ফ্রি পেয়ে যাবেন। আর লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, অগণিত পরীক্ষার কথা আমি আর না বলি। এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে, বই, শীট, তারপরে দেখেন আমরা কিন্তু কিছু স্পেশাল গিফটও আপনাদের জন্য রাখছি। কি কি রাখছি, কলম, স্কেল, জিপার ফাইল, চাবির রিং, এবং সেই সাথে সাথে আপনি একেবারে পরীক্ষার আঙ্গিকে বাসায় বসে কিভাবে আসলে নিজে নিজে প্রস্তুতি নিতে পারেন, নার্সিং ভর্তি পরীক্ষার আঙ্গিকের কিছু ওএমআর শিটও কিন্তু আমরা এখানে কানেক্ট করে দিয়েছি, ওকে। সো এত কিছু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা পাইতে চান তারা কি করতে হবে, তাদের জন্য কি করতে হবে, তাদেরকে অবশ্যই কর্নিয়া এসে ভর্তি হইতে হবে, ঠিক আছে ভাইয়া। ওকে, তো চলেন পরের কোশ্চেনটা একটু দেখে ফেলি। সেটা হলো চাপের এসআই একক কোনটি। দেখে আমার কোন কোন ভাইয়া এবং আপু এটা বলতে পারে, চাপের এসআই একক কি বলেন তো ভাইয়া, কে কে জানেন? এখানে অপশন দেওয়া আছে, একটু দেখে নেন, অপশন গুলো একটু দেখে নেন। সিএমএইচজি প্যাসকেল, তারপর কি আছে সিএমএইচ2ও মিলিমিটার এইচজি। এখন বলেন চাপের এসআই একক কি, বলেন। চাপের এসআই একক কি বলেন ভাইয়া, চাপের এসআই একক কি বলে ফেলেন ভাইয়া, দেখি কে কে পারেন। চাপের এসআই একক কি? দেখেন আপনাদের মধ্যে কিন্তু এটা এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। কনফিউশনটা কি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। কনফিউশনটা হচ্ছে আমাদের এখানে যে দুইটা অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন কিন্তু আপনাদের একটা কনফিউশন সৃষ্টি করবে। তো একটু বলে দিই ভাইয়া, আজকে থেকে ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না আপনাদের। অপশন কোন দুইটার মধ্যে কনফিউশন হবে, এই দুইটার মধ্যে, কারণ এই দুইটা আপনারা জীবনে কখনো কোনো জায়গায় দেখেন নাই। তাহলে কনফিউশনটা আসতেছে কোন জায়গায়, কনফিউশনটা আসতেছে কোনটায়, কনফিউশন আসতেছে ভাইয়া এই যে এইটাই, এই দুইটাই। এই দুইটার মধ্যে আমি একটু আপনাদেরকে একটু বলে দিচ্ছি এক্সাম কবে হতে পারে। এক্সাম আগামী বছর 2026 সালে হবে। সো টেনশন নেওয়ার কিছু নাই ভাইয়া, পড়াশোনা করতে থাকেন। তো এইখানে ভাইয়া এই যে আমাদের সাধারণত দুইটা অপশন আছে, মিলিমিটার এইচজি একটা আসতে পারে, আর একটা আসতে পারে প্যাসকেল, ঠিক আছে। এই দুইটা জিনিস আসতে পারে। সো আমি একটু বলে দিচ্ছি, আজকে একটু লিখে নিবেন যে এসআই একক হচ্ছে প্যাসকেল। আবার একটু বলে দিচ্ছি, এসআই এককের কথা যদি আসে তাহলে সেটা দিবেন আছে প্যাসকেল। আবার একটু বলে দিই, এসআই এককের কথা যদি কখনো ওঠে সেটা হবে প্যাসকেল। মনে থাকবে কিনা, এসআই একক বললে সেটা হবে প্যাসকেল, ঠিক আছে। চাপের একক এই দুইটা। আবার এমন হতে পারে নিউটন পার মিটার স্কয়ার, এটাও কিন্তু চাপের একটা একক, এটাও এসআই একক। বাট এই নিউটন পার মিটার স্কয়ারকে সহজ ভাষায় বলে কি, প্যাসকেল, ওকে। চলেন পরেরটা একটু দেখি। 1 কিউসেন পানির ঘনফল সমান সমান কত লিটার? দেখি কে পারেন ভাই, একটু কমেন্ট করেন তো এটা।
এক কিউসেন পানি, এটার ঘনফল কত, এটাই হচ্ছে আপনাদের পড়া লাগবে। এটাই আমি আপনাদেরকে পড়তে বলছি কোন জায়গা থেকে, আমাদের শীট থেকে। এক কিউসেন পানি এটা সমান সমান কত, এক কিউসেন যে পানি আছে এটা সমান সমান ঘনফল কত লিটার। এক কিউসেন পানি এটা সমান সমান এর ঘনফল কত লিটার, একটু বলেন। এক কিউসেক পানির ঘনফল কত লিটার, এক কিউসেক পানির ঘনফল কত লিটার, একটু বলে ফেলেন তো দেখি ভাইয়া। এটা একটু মাথার মধ্যে রাখতে হবে, সরাসরি মুখস্থ করার জিনিস, আপনারা এটা পারতে হবে। তো দেখি আমার ভাই এবং আপুরা উত্তর দিছে কিনা। এখানে শারমিন সুলতানা ছিল, মাহাদিবা খানম মেঘ, কাঠের পুতুল ছিল, মরিয়ম আক্তার ছিল, আর কে কে আছেন ভাই কমেন্ট করেন ভাই, একটু কমেন্ট করে করে জানাই দেন। এখন আপনাদের জন্য ওপেন, এতক্ষণ তো পড়াইছি, এখন আপনাদের জন্য পুরো ফিল্ডটাই ওপেন। ওকে, এখন খালি উত্তর দিবেন, আমি আপনাদের থেকে কিছু উত্তর নিব, ঠিক আছে ভাইয়া। একটু বলে দিই ভাইয়া, এটা অনেকে উত্তর দিবেন আপনারা, আমি একটু পরে দেখবো, তার আগে একটু বলে দিই। এক কিউসেন লিটার এটা সহজ ভাষায় মনে রাখবেন 28.317, এটা সরাসরি মুখস্থ করতে পারেন। এত লিটার পানি হচ্ছে এক কিউসেক, মানে হচ্ছে এই ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। কি হবে, ঘ নাম্বারটা হয়ে যাবে কি সঠিক উত্তর, ঠিক আছে ভাইয়া। ওকে, ঘ ঘ ঘ হবে সঠিক উত্তর, ঘ। রানী বলছে, শারমিন বলছে, রানী, ঈশামণি, সুস্মিতা, থ্যাংক ইউ ভাইয়া। চলো পরেরটাই চলে যাই, ঘ চলে গেল, তারপরেরটা দেখি। গ্রহগুলির গতিপথ উপবৃত্তাকার তত্ত্বটি কে আবিষ্কার করেছেন? গ্রহগুলির গতিপথ উপবৃত্তাকার, এটা কে আবিষ্কার করছেন? গ্রহগুলির গতিপথ যে উপবৃত্তাকার, এটা আমি বলছি বিজ্ঞানীদের অবদান আপনাদের পড়া লাগবে, সেই অবদান থেকে একটা পড়ে নেবেন। এই গ্রহ সম্পর্কে কিন্তু দুইজন বিজ্ঞানী কথা বলছে, একটা আছে কেপলার, কেপলার কথা বলছে, আর টলেমির সাথে কিছুটা রিলেটেড আছে, ঠিক আছে, টলেমি। এছাড়া গ্রহ নিয়ে তেমন একটা কেউ কোনো কথা বলে নাই, বাট অ্যাকচুয়ালি গ্রহগুলার গতিপথ উপবৃত্তাকার এটা কে বলছে, কেপলার বলছে, ঠিক আছে। উপবৃত্তাকার, কেপলারের 3টা সূত্র আছে গ্রহ সম্পর্কে, তার মধ্যে একটা হচ্ছে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এটা কে বলছে, কেপলার বলছে, ঠিক আছে ভাইয়া, কেপলার। চলো পরের কোশ্চেনটা দেখি, আমরা একটু সলভ করতেছি দ্রুত। নিচের কোনটিতে পদার্থবিদ্যা, লব্ধ জ্ঞান, চিকিৎসা বিদ্যায় প্রয়োগ করা হয় না? প্রয়োগ করা হয় না। সো দেখো, আমরা এখানে বাকি যে এগুলা দেখতেছি, এখানে কোনটা আছে চিকিৎসা বিদ্যায় ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় না। এখন দেখো, এখানে কি আছে, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে, এক্স রে আছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং আছে, আল্ট্রাসাউন্ড আছে। এখন আমরা এই লাস্টে যে 3টা আছে এরা জানে, এগুলো চিকিৎসা বিজ্ঞানে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এক্স রে ব্যবহার করা হয়, এমআরআই, এমআরআই এটা মানে কি, এমআরআই এটা পূর্ণ রূপটা পূর্ণ মুখস্থ করতে হবে, সংক্ষিপ্ত রূপ সহ। এমআরআই, ম্যাগনেটিক আল্ট্রাসাউন্ড মানে কি, আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় কিসে, আল্ট্রাসোনোগ্রামে ব্যবহার করা হয়। কিসে ব্যবহার করা হয়, আল্ট্রাসোনোগ্রাম, ইউভি। আমরা যে আল্ট্রাসোনোগ্রাম করি এখানে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। তাহলে ব্যবহার করা হয় না কোনটি, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। এটা দিয়ে তো আমি হিসাব কিতাব রাখি যে কে কোন সময় অফিসে আসছে, কে কোন সময় অফিস থেকে বের হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে, ক নাম্বারটা হবে সঠিক উত্তর, ঠিক আছে ভাইয়া। চলো পরের কোশ্চেনটা দেখি। এখন দেখো, আমাদের অনলাইন ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও, যারা আসলে যোগাযোগ করতেছো যে ভাই আমরা, আমাদের বাসা তো অনেক দূরে, আমরা তো আসলে ভর্তি হতে পারতেছি না, তাদের জন্য কিন্তু আর একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের 10,000 টাকার কোর্স ফিতে 50% ডিসকাউন্ট দিয়ে অনলাইনে বসে তুমি বাসায় বসে প্রিপারেশন নিতে পারবা। বিএসসি তে মাত্র 5,000 টাকায়, ডিপ্লোমায় 4,500 টাকায়, ঠিক আছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে। এবং দেখো, আমাদের এখানে মৌমিতা আক্তার এই বছর কিন্তু মিডফোল্ডে চান্স পেয়েছে, আমাদের স্টুডেন্ট, সে কিন্তু জাতীয় মেধায় প্রথম হয়ে কিন্তু আমাদেরকে মিডফোল্ডে চান্স পেয়েছে। ওকে, তো দেখো 50% ছাড়ে কিন্তু ভর্তি হতে পারবে অনলাইনে। এবং অনলাইনে ভর্তি হলে তুমি কি অফলাইনের সুবিধা কি বঞ্চিত হবা? নো, কখনোই বঞ্চিত হবা না। এখানেও তুমি লেকচার শিট গুলো বাসায় বসে পেয়ে যাবা, ওএমআর শিট পাবা, কলম পাবা, স্কেল পাবা, জিপার ফাইল পাবা, চাবের রিং পাবা, 150 শিট। শুধু এখানে পার্থক্য কি, তুমি সশরীরে এখানে আসতেছো না, অফলাইনে যারা আছে তারা সশরীরে এখানে এসে আমাদের সান্নিধ্য নিতে পারতেছে। এই ছাড়া তোমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। এখানে ডাবল ধামাকা থাকবে, 7 দিনে ক্লাস হবে তোমাদের, 120টা রেকর্ডেড ক্লাস থাকবে, অগণিত পরীক্ষা, 160+ সেট পরীক্ষা তোমরা এখানে নেওয়া হবে। সো তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাও বা অফলাইনে ভর্তি হতে চাও, এই যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে নিজের আসনটা কিন্তু নিশ্চিত করে ফেলো। ওকে, এরপরে চলে যায়, সেটা হচ্ছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়া, এটা আমি তোমাদেরকে বলি নাই যে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে, এটা বলা হয় স্বীকার্য। কোনো কিছু আসলে মেনে নেওয়াকে বলা হয় স্বীকার্য। একটা জিনিস প্রমাণ করতে গেলে কিছু জিনিস আসলে সাপ্লিমেন্ট থাকে, যে ঠিক আছে আমি এটা মেনে নিলাম, এটাকে বলা হয় কি, স্বীকার্য, ঠিক আছে। এটা বেশি একটা আসে না। সো পরে যাই আমরা, কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন? কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক ধারণা প্রদান করেন? এটা সঠিক উত্তরও তোমরা মোটামুটি আমাদের বই থেকে দেখলে, আমার নাম মৌমিতা, ওকে ঠিক আছে, আমার নাম আচ্ছা ঠিক আছে, আমি বলতে হয়েছি পাবনা থেকে, ঠিক আছে, বলো, ওকে ওকে, থ্যাংক সো মাচ। চলো ভাইয়া, কোন বিজ্ঞানী সর্বোত্তম সূর্য কেন্দ্রিক সৌরজগতে ধারণা দেন? তো ম্যাক্সিমাম বিজ্ঞানী কি বলছে, ম্যাক্সিমাম বিজ্ঞানী আগে যে ধারণা ছিল সেটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর চারিদিকে, আগে ধারণা কি ছিল, পৃথিবী, তার চারিদিকে আছে অন্যান্য জিনিস ঘটতেছে, ঠিক আছে। বাট পরবর্তীতে ধারণা হয়েছে যে সূর্য,
সূর্য তার চারপাশে আছে নির্দিষ্ট কক্ষপথ আছে, এই কক্ষপথ গুলাতে আছে বিভিন্ন গ্রহ উপগ্রহ গুলা আছে, তাই তো এই জিনিসটা হয়েছে। এই সূর্য কেন্দ্রিক ধারণা এটা কে দিচ্ছেন? এটা দিচ্ছেন হচ্ছে কোপারনিকাস। কেপলার সূত্র দিছে, বাট কোপারনিকাস হচ্ছে সর্বপ্রথম ধারণা দিছে। কে দিছে? কোপারনিকাস। ওকে ভাইয়া, কোপারনিকাস দিছে সর্বপ্রথম ধারণা। ঠিক আছে ভাইয়া, চলো পরের কোশ্চেনে চলে যাই। এরপরে যেটা আছে, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রকৃত আছে 0.40 সেন্টিমিটার হলে পরিমাপের ত্রুটি কত? এটা নিয়ে আমরা আলাদাভাবে একদিন ইনশাল্লাহ ম্যাথ করে দিব। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। বাস দেখো যে এখানে মেইনলি আছে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে পরিমাপ যেটা আছে সেটা হলো 10 আর একটা কি আছে 10.4। তাহলে পরিমাপের মধ্যে পার্থক্যটা কত? পরিমাপের মধ্যে পার্থক্যটা কত একটু দেখো তো। পরিমাপের মধ্যে পার্থক্য কত? ওকে, কোপারনিকাস বলছে আমার যে যে আপুরা কোপারনিকাস বলতেছে, সেটা থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো থ্যাংক ইউ। চলো পরে যাই আমরা। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া, আমরা এখানে যে পরিমাপের মেইনলি আছে পার্থক্যটা কত একটু দেখো তো। সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? 0.4। এটাকে যদি আমি তোমার আসছে পার্সেন্টেজে করতে চাই, আর মূল দৈর্ঘ্য কত? 10। এটাকে যদি আমি করতে যাই তাহলে দেখো এখানে আসলে মেইনলি যেটা আসে কাটাকাটি করে আমি কিন্তু বের করতে পারবো। এটা মেইনলি আসবে আছে 3.84। এখানে কাটাকাটি করে এখানে সূত্র ইকুয়েশনটা বসাই দিলে চলে আসবে। ঠিক আছে, এটা চলে আসবে। সো একটি দ্বন্দ্বের যদি তুমি দেখো এই ধরনের ম্যাথ আসে, এটা সাধারণত তোমাদের আসবে না। তোমাদের এই ধরনের ম্যাথ সাধারণত দেয় না, এই ধরনের ম্যাথ তোমাদের দিবে না। সো পরেরটাই চলে যায়। এবার চলে যাই 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত? সো আমি একটু বলে দিই, 1 মাইল সমান সমান যদি কখনো আসে, 1 মাইল এই শব্দটা যদি কখনো আসে তাহলে সেটা হবে 1.61 কিলোমিটার। ঠিক আছে, তার মানে কত আসতেছে? 1610 মিটার। আর যদি 1 কিলোমিটার আসে সেটা হবে 1000 মিটার। কি আসবে? 1000 মিটার। তাহলে পার্থক্য কত আসতেছে? 610। কত আসতেছে? 610। তো দেখো 610-এর আশেপাশে কোনটা আছে? এটা আছে, তাহলে সঠিক উত্তর আসবে ঘ নাম্বারটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার শেষ। আমাদের অফলাইন ব্যাচে তোমরা জানো ভর্তি চলতেছে, 15 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে অবশ্যই ভর্তি হয়ে যাও এবং নিজের আসনটি নিশ্চিত করে ফেলো ভাইয়া। ইনশাল্লাহ ভালো কিছু ইনশাল্লাহ পাবা। সো এই 3500 টাকা ছাড়ে 17,000 টাকা এখন মাত্র হচ্ছে 13,500, আর 16,000 টাকার কোর্স ফি এখন মাত্র 12,500 টাকায় ভর্তি চলতেছে। কোথায় কোথায়? ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়িতে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও। ভর্তি হইলে কি পেয়ে যাচ্ছ? আমাদের যে বইগুলো আছে এই বইগুলো পেয়ে যাচ্ছ, শীট পেয়ে যাচ্ছ। এছাড়া কিছু গিফট আছে, কলম, স্কেল, জিপার ফাইল, চাবের রিং। সপ্তাহে 4 দিন 7 দিনই ক্লাস থাকবে, 4 দিন অফলাইনে, 3 দিন আছে অনলাইনে। রেকর্ডেড ক্লাস পাবা, অগণিত পরীক্ষা পাবা, সবকিছু পেয়ে যাচ্ছ। সো এই প্যাকেজটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের যে নাম্বার দেওয়া আছে, আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়া ভর্তি হয়ে যেতে হবে। ওকে, এবারে আমরা যে অধ্যায়টা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ভেক্টর নিয়ে আমরা একটু পড়াশোনা করে নিই, দেন তারপরে হচ্ছে আমরা আলোচনায় চলে যাব। ঠিক আছে, চলো ভেক্টর নিয়ে একটু আলোচনা করে ফেলি। ভেক্টর ভেক্টর নিয়ে আলোচনা করার আগে একটু বলে নিই, রাশি রাশি আছে কয় ধরনের? রাশি হচ্ছে দুই ভাগে ভাগ করা, একটা আছে স্কেলার রাশি আর একটা আছে ভেক্টর রাশি। কিসে কিসে ভাগ করা হয়? একটা আছে স্কেলার রাশি। একটু লিখে নিবা ভাই, আমি একটু পড়াবো তোমাদের, এখানে কিছু নোট করাবো এখন। সো একটু নোট করবা। স্কেলার রাশি আর একটা আছে ভেক্টর রাশি। স্কেলার রাশিকে প্রকাশ করতে গেলে হয় মান লাগে অথবা দিক, যে কোনো একটা হলেই হয়। মান বা দিকের যে কোনো একটা হলেই হয়। বাট ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে তোমার মান প্লাস দিক দুইটা জিনিসই লাগবে। আর ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে মাথার উপরে এরকম কিছু একটা জিনিস সিম্বল অবশ্যই থাকবে। তাহলে ভেক্টর রাশি এবং স্কেলার রাশিটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। ফার্মগেট শাখা। ওকে আয়েশা আক্তার, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। ঈশা মনে ভর্তি হয়েছে, থ্যাংক সো মাচ। তাহলে দেখো রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। মনে রাখবা কিভাবে? মান এবং দিক, আর ওইটা মান এবং দিক উভয় দরকার হয়। এরপরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীতে স্কেলার রাশির সংখ্যা অনেক বেশি, ভেক্টর রাশির সংখ্যা কতিপয় বা অল্প। তো আমরা কি করব? আমরা কিছু হচ্ছে স্কেলার রাশিগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, তারপর আমি কয়েকটা একটু বলে দিচ্ছি যেগুলো একটু মনে রাখবা। যেমন হচ্ছে দৈর্ঘ্য, যেমন হচ্ছে মনে রাখবা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক আছে, শক্তি, জনসংখ্যা, তারপর আছে দূরত্ব। এগুলো সবই হচ্ছে ভাইয়া কি? এগুলো হচ্ছে স্কেলার রাশি। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা ভেক্টর রাশিটা একটু ভালো করে পড়বো। ওকে, লং ক্লাস মেয়ে। আচ্ছা দেখা যাক কতটুকু করা যায়। আসলে যতটুকু পর্যন্ত শেষ না হবে ততক্ষণ ইনশাল্লাহ আমাদের ক্লাস তো চলমান থাকবে। সো তোমাদের কিন্তু থাকা লাগবে শেষ পর্যন্ত। ঠিক আছে ভাইয়া, তো এটা একটু লিখে নিবা। আমরা জাস্ট উদাহরণ বললাম। স্কেলার রাশির উদাহরণ কি কি? দৈর্ঘ্য বা সময়, শক্তি, জনসংখ্যা, দূরত্ব। ভেক্টর রাশি কি বলছে? মান এবং দিক উভয় লাগে। এটা জাস্ট একটু মনে রাখলে ভাই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো চলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে ফেলো সবাই। এরপরে
আমি চলে যাবো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণগুলো একটু মনে রাখবো একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে। চলো সেই শর্ট ট্রিক্সটা তোমাদেরকে একটু শিখাই দিবে। সেই শর্ট ট্রিক্সটা কি? ভেক্টর রাশি মনে রাখার শর্ট ট্রিক্স কোনটা কোনগুলা ভেক্টর রাশি? ভবে সব, একটু লিখে নাও, ভবে সব ঘাতক প্রিয়তম ভাসে প্রেমে বিদ্যুৎ প্রবাহ মাত্রার অবিনয়ে। ঠিক আছে, ভবে সব ঘাতক প্রিয়তম ভাসে প্রেমে বিদ্যুৎ প্রবাহ মাত্রার অবিনয়ে। ভবে মানে কি? পৃথিবী। সব মানে কি? সব। ঘাতক মানে কি? খারাপ। প্রিয়তম মানে কি? প্রেমিক। ভাসতেছে, ভাসে মানে দোলা খাচ্ছে, ঠিক আছে, ভাসতেছে প্রেমে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুতে যখন খায় এরকম শক করে, তখন কি হয়? এরকম কাঁপতে থাকে না? এরকম হচ্ছে কি? কাঁপতে থাকে। তো ভবে সব ঘাতক প্রিয়তম ভাসে প্রেমে বিদ্যুৎ প্রবাহ মাত্রার অবিনয়ে। তো এটা দিয়ে তুমি কি কি বুঝতে পারতেছো? দেখো, ভ দিয়ে আসতেছে হচ্ছে ভরবেগ। ভ দিয়ে কি আসতেছে? ভরবেগ। তাহলে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। বেতে আসতেছে বেগ, বেগ দন্ত শেষে আসে স্মরণ, বতে আসে বল, আর ঘাতে কি আসতেছে? এই ঘাতে আসবে হচ্ছে বলের ঘাত। কি আসবে? বলের ঘাত। এখানে একটা এক্সপেকশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে ঘাত বল কিন্তু স্কেলার। ঘাত বল স্কেলার মাথায় রাখবা। ঘাত বল হচ্ছে স্কেলার, ঠিক আছে, ঘাত বল হচ্ছে স্কেলার। এরপর দেখো পথে কি আসতেছে? প্রাবল্য। পথে কি আসতেছে? প্রাবল্য। ওতে কি আসতেছে? ওজন। ততে কি আসতেছে? ত্বরণ। মতে আসতেছে কি? মন্দন। ভাতে কি আসতেছে? ভ্রামক। এখানে শুধুমাত্র মনে রাখবা, শুধুমাত্র মনে রাখবা পৃথিবীর সকল ভ্রামকই হচ্ছে ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার। জড়তার ভ্রামক স্কেলার। ওকে। পথে কি আসতেছে? পৃষ্ঠটান। পৃষ্ঠটান। বিতে আসতেছে বিদ্যুৎ ক্ষেত্র। আর প্রবাহতে প্রবাহ ঘনত্ব। মাত্রা আসে চৌম্বকায়ন মাত্রা। আর ওতে আসে অভিকর্ষ ত্বরণ। আর বিতে আসতেছে বিনতি। সো ভাইয়া, তাহলে এখানে খুব সুন্দর করে একটু লিখে নাও। আমাদের এই যেগুলা লিখে দিছি এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি। এগুলো সব কি? ভেক্টর রাশি। কি কি আছে? ভবের সব ঘাতক প্রিয়তম ভাসে প্রেমে বিদ্যুৎ প্রবাহ মাত্রার অবিনয়। আমি আবারও বলতেছি, ভবের সব ঘাতক প্রিয়তম ভাসে প্রেমে বিদ্যুৎ প্রবাহ মাত্রার অবিনয়ে। ওকে, সো এইটা একটু লিখে নাও সবাই সুন্দর করে। ভবের সব ঘাতক প্রিয়তম ভাসে প্রেমে বিদ্যুৎ প্রবাহ মাত্রার অবিনয়ে। ভতে আসে ভরবেগ, বেতে আসে বেগ, দন্তের সাথে স্মরণ, বতে বল, ঘাতে কি? বলের ঘাত হচ্ছে আমার ভেক্টর রাশি, বাট ঘাত বল কিন্তু স্কেলার। ঘাত বল কি হবে? স্কেলার। পথে আসে প্রাবল্য, ওতে কি আসে? ওজন, ততে কি আসতেছে? ত্বরণ, মতে কি আসতেছে? মন্দন। আর ভাষাতে কি আসতেছে? ভাষাতে আছে ভ্রামক, বাট জড়তার ভ্রামকটা হচ্ছে আমাদের কি হবে? স্কেলার রাশি। পথে কি আসতেছে? পৃষ্ঠটান। বিদ্যুৎ ক্ষেত্র, এখানে কিন্তু বিদ্যুৎ বলা যাবে না, বিদ্যুৎ ক্ষেত্র হবে। এরপর কি আছে? প্রবাহ ঘনত্ব আছে, চৌম্বকায়ন মাত্রা, অভিকর্ষ স্তর, এবং সর্বশেষ হচ্ছে বিনতি। তো এই হচ্ছে আমাদের সব মিলায় কি হচ্ছে? সব মিলায় এই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিগুলো আমরা সবাই একটু সুন্দর করে মনে রাখবো। আমি স্কেলার রাশি কয়েকটা লিখে দিচ্ছি যেগুলো পরীক্ষাতে বারবার আসে, সেগুলো আমি কিন্তু লিখে দিয়েছি। তো তোমরা এটা সবাই লিখতে পাইছো কিনা ভাই একটু জানাবো ভাই। বলছে ম্যাথ শিট, শিট না, ওকে। ওকে, সো তোমাদের দিয়ে দিবে, যেগুলো আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করাবে। ওকে, সো দেখো ভাই, এটা তোমরা সবাই লিখছো কিনা অবশ্যই অবশ্যই আমাকে একটু জানাও ভাই। এটা লেখা হয়েছে কিনা, ডান কিনা ভাই? এটা লেখা তোমাদের ডান কিনা একটু বলবা। এটা লেখা তোমাদের ডান কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। এটা লেখা তোমাদের ডান কিনা ভাই একটু কমেন্ট করো ভাইয়া। এটা লেখা তোমাদের ডান কিনা? স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, বাট এটা মুখস্থ করতে হবে ভাইয়া। এটা লেখা ডান কিনা সবাই একটু বলে ফেলো দেখি, একটু কমেন্ট করে জানাই দাও। ঠিক আছে, তোমাদের যে শিটগুলো আছে সেই শিটগুলো ইনশাল্লাহ তোমাদের দিয়ে দেওয়া হবে। কর্নিয়া তোমাদের সঙ্গে যে শিটগুলো আমরা আসলে প্রোভাইড করি সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। গণিতের শিট যদি থাকে তো অবশ্যই তোমাদেরকে দিবে। আর যদি মনে করো যে স্যার নিজেই আসলে যদি মনে করে যে আমি আসলে যেগুলো নোট করাবো বা আমি যেগুলো পড়াবো সেগুলো ইনশাল্লাহ যথেষ্ট, তাহলে তো তোমাদের আর লাগবে না। স্যার যতটুকু পড়াবে, আমাদের শামীম স্যার যতটুকু পড়াবে ইনশাল্লাহ তোমাদের তার মধ্যে থেকে সব কমন আসবে। ওকে, প্রেমা রয় বলছে ডান, প্রিয়াঙ্কা পিউ বলছে ডান। আর কে কেছো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো ভাই। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। মুক্তামণি, সুস্মিতা ডান। ওকে ওকে ওকে। রানী বলছে ডান, থ্যাংক ইউ।
আর কে আছো ভাই, একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। এশা মনি, হ্যাঁ ভাইয়া লিখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চলো ভাই আরেকটু সামনের দিকে চলে যাই তাহলে। এখন দেখো আমাদের ভেক্টরের মধ্যে কয়েকটা ভেক্টর আমাদেরকে একটু পড়াশোনা করা লাগে, কয়েকটা ভেক্টর একটু পড়া লাগে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে নাল ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর বলা হয়। এই নাল বা শূন্য ভেক্টরের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমরা একটু পড়বা। প্রথম যেটা সেটা হচ্ছে মান আছে শূন্য, মান আছে শূন্য হয়, মান কি হয় শূন্য হয়। আর দিক হচ্ছে নির্দিষ্ট নয়, দিক নাকি নির্দিষ্ট নয়, ঠিক আছে। কোন দিকে যে দিক এটা বোঝা যায় না, নির্দিষ্ট নয়, ঠিক আছে। এটা একটু পড়বা। তারপরে দেখো যে একক ভেক্টর, একক ভেক্টর এবার পড়া লাগবে আছে একক ভেক্টর, এই দুইটা জিনিসই বেশি আসে একক ভেক্টরের ক্ষেত্রে। মনে রাখবা ভাইয়া একক ভেক্টরের মান আছে এক একক, এক একক, ঠিক আছে। একক ভেক্টরের মান হচ্ছে এক এক, ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবা। আর দিক আছে মূল ভেক্টরের অভিমুখী, মূল ভেক্টরের অভিমুখী। ওকে, এখন দেখো একটু বলে দেখি আমাদের একক ভেক্টর কয়েকটা হতে পারে, যেমন আছে আই আসছে, জে আর কে, এই তিনটাকে বলা হয় কি একক ভেক্টর। জাস্ট এই কথাটা একটু সুন্দর করে মনে রাখবা। নাল বা শূন্য ভেক্টরের মান হচ্ছে শূন্য হয়, দিক নির্দিষ্ট নয়। একক ভেক্টরের মান হচ্ছে এক একক, দিক আছে মূল ভেক্টরের অভিমুখী। আর এটার মধ্যে মনে রাখবা কি কি আছে, আই জে এবং কে, এইগুলা কি ভাইয়া, এগুলো হচ্ছে সব আমাদের একক ভেক্টর। আই জে আর কেটা কি আমাদের একক ভেক্টর, ঠিক আছে। কথা ক্লিয়ার কিনা ভাইয়া, বুঝতে পারছো কিনা? এটা একটু সুন্দর করে লিখে নিবা, কারণ এটা পরীক্ষাতে আসে। যে দিতে পারে যে নাল ভেক্টরের মান কত, নাল ভেক্টরের মান হচ্ছে 0। যদি দেয় যে নাল ভেক্টরের দিক কোন দিকে, নির্দিষ্ট নয়, কি হবে নির্দিষ্ট নয়। একক ভেক্টরের মান কত 1, এটা কি হবে দিক কি মূল ভেক্টরের অভিমুখী, মূল ভেক্টরের অভিমুখী। উদাহরণ কি আছে আই জে কে, উদাহরণ কি আছে আই জে কে, ঠিক আছে ভাইয়া। এটা উদাহরণ কি আছে আই জে কে। সো এটা আশা করি যে লেখা হয়ে গেছে, তোমরা লিখে ফেলো দ্রুত। ওকে, সো আমি একটু সময় দিচ্ছি, ঠিক আছে ভাইয়া। তো চলো পরে যাই ভাইয়া, পরে যাই, স্ক্রিনশট যারা নিতে চাও নিয়ে ফেলো। সো আমি পরে চলে যাচ্ছি। এখন দেখো ভেক্টরের যে যোগ বিয়োগ সেটা কি এমনি এমনি ভেক্টরের মতো হবে? ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ যোগ বিয়োগের মতো না, যেমন 1 আর 2 যোগ করে 3 লিখে ফেললাম, এরকম নো, এরকম না। তো ভেক্টরের যোগ বিয়োগের সূত্র আছে মোট আছে 5টা, যোগ বা বিয়োগ যেটাই তুমি বলো, এই সূত্রগুলো মনে রাখতে হবে। যোগ বা বিয়োগ, এই যোগ বিয়োগের সূত্র আছে কয়টা, ভেক্টরের যোগ বিয়োগের সূত্র আছে টোটাল আছে 5টি। কয়টি আছে? 5টি। কি কি আছে একটু লিখে নাও। তিসা বা উষা দিয়ে মনে রাখবা, তিসা বা উষা মান্য করে মনে রাখতে হবে, তিসা বা উষা। এই টিতে কি বোঝাচ্ছে? টিতে হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ সূত্র, এটাকে কি বোঝায়? ত্রিভুজ সূত্র। দন্তের সাথে কি বোঝাচ্ছে? সাধারণ সূত্র। ওকে, বাতে কি বোঝাচ্ছে? বহুভুজ সূত্র। উতে কি বোঝাচ্ছে? উপাংশ সূত্র, উপাংশ সূত্র। আর দন্তর সাথে কি বোঝাচ্ছে? দন্তর সাথে বোঝাচ্ছে সামন্তরিকের সূত্র। কি বোঝাচ্ছে? সামন্তরিকের সূত্র। জাস্ট মাথায় মধ্যে রেখে দাও, সামন্তরিকের সূত্র। কথাগুলো ক্লিয়ার আছে কিনা একটু সুন্দর করে বলো, লিখছো কিনা। তাহলে সামন্তরিকের সূত্রটা কি হবে আবার একটু বলে দিচ্ছি। ভেক্টরের সূত্র মানে যোগ বিয়োগের সূত্র হচ্ছে মেইনলি 5টি। তিসা বা উষা দিয়ে মনে রাখতে পারবা। একটা আছে ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র, আর একটা কি আছে সামন্তরিকের সূত্র, ঠিক আছে। আমরা এই 5টা সূত্রের মধ্যে সামন্তরিকের সূত্রটা একটু ভালো করে পড়বো, বাকিগুলো আমাদের লাগবে না। বাট আমরা কি পড়বো? সামন্তরিকের সূত্রটা আমরা অবশ্যই অবশ্যই একটু ভালো করে পড়বো। তাহলে তিসা বা উষা দিয়ে মনে রাখতে পারবা। যোগ বিয়োগের সূত্র হচ্ছে 5টি, তিসা বা উষা। প্রথম যেটা আছে ত্রিভুজ সূত্র, দন্তের সাথে সাধারণ সূত্র, তারপর কি আছে বহুভুজ সূত্র, উপাংশ সূত্র, সামন্তরিকের সূত্র। ঠিক আছে ভাই, লেখা হয়েছে কিনা ভাই? এটা লিখছো কিনা সবাই একটু জানাবো ভাই। এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। দেখে কে গেছো ভাই একটু কমেন্ট করবা। সবাই অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা যে এই পর্যন্ত তোমাদের লেখা হয়ে গেছে কিনা। তো লেখা হয়ে গেলে আমি সামুদ্রিকের সূত্রটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। সো অবশ্যই অবশ্যই লেখা হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাই দিবা ভাই। এই পর্যন্ত সব ক্লিয়ার আছে কিনা? তিসা বা উষা দিয়ে মনে রাখবা। ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র, আর সামুদ্রিকের সূত্র দিয়ে সুন্দর করে ভাইয়া মাথার মধ্যে রেখে দিবা। ওকে, তো এই পর্যন্ত লেখা ডান কিনা ভাইয়া? ডান কিনা একটু বলবা ভাইয়া যে এই পর্যন্ত লিখছো কিনা ভাইয়া, এই পর্যন্ত লিখতে পারছি কিনা একটু জানাবা। ওকে, সো চলো আমরা পরবর্তীতে চলে যাই। যেহেতু প্রেমা বলছে, প্রিয়াঙ্কা বলছে, সো ইনশাল্লাহ লিখে ফেলছে ওরা সবাই। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এখন আমরা একটু পড়বো হচ্ছে সামন্তরিকের সূত্রটা আমরা একটু পড়বো। সামন্তরিক, সামন্তরিকের সূত্র এটা তোমাদের একটু পরীক্ষা আছে, সামন্তরিকের সূত্র। তো সামন্তরিকের সূত্রটা আসলে কি? একটা সামন্তরিক যদি আমি একটু আঁকাই, দেখো এটা হচ্ছে একটা সামন্তরিক, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি একটা সামন্তরিক। তো ধরো এই বাহুটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, কি এটা কিউ। ওকে, তো সামন্তরিকের এই মাঝখানে যে কোণটা আছে, এই মাঝখানের কোণটা হচ্ছে কি? মাঝখানের কোণটা হচ্ছে আলফা, মাঝখানের কোণটা কি? আলফা। এখন সামন্তরিকের কি হয়, এই যেটা আছে এটা হচ্ছে আর, এটাকে বলা হয় কি? লব্ধ ভেক্টর। আর আর কে কি বলা হচ্ছে? লব্ধি। লব্ধ ভেক্টর কি? লব্ধ ভেক্টর হচ্ছে আর।
লব্ধ ভেক্টর মানে কি? লব্ধ ভেক্টর মানে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের পরিবর্তে বা দুই বা ততোধিক জিনিসের পরিবর্তে যখন একটা জিনিস ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় লব্ধ। আর এটা হচ্ছে কি থিটা, এটা কি থিটা, এই থিটাটা হচ্ছে পির সাথে, ওইটা হচ্ছে কিউর সাথে। ওকে, এই হচ্ছে বিষয়। এখন দেখো মনে রাখার উপায় তো উপায়টা ভালো, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আর আমরা এটা এখানে কি পড়বো, আমরা এখন পড়বো হচ্ছে লব্ধি ভেক্টর আর এর মান কিভাবে বের করা যায়। লব্ধি ভেক্টর আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, একটু মাথার মধ্যে রাখবা কজ আলফা। ঠিক আছে ভাইয়া, কি বলছি? কজ আলফা। আর থিতার মান বের করার সূত্রটা আছে থিতা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স পি কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, মাথার মধ্যে রেখে দাও। তাহলে কি বলছি? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ভাগ হবে পি প্লাস কিউ কজ আলফা। সো এই সূত্রটা একটু মাথার মধ্যে রাখবা, ওই সূত্রটা একটু মাথার মধ্যে রাখবা। যে কোনো সময় যদি ম্যাথ তোমাকে দিয়ে দেয়, সো তোমাকে কি করতে হবে? পারতে হবে। পারতে হবে না? পারতে তো হবেই। ইনশাল্লাহ তোমরা পারবা সেক্ষেত্রে, তাই তো? এখন দেখো, যদি কোনো এক কারণে আমাদের এখানে কি মান আসতে পারে, সেই মানটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলে ফেলি। সেটা হচ্ছে, আমি এই সূত্রটা কেন লিখছি, এখানে তো নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে, নাহলে তো এমনি এমনি আমি লিখি নাই। তোমাকে তো কিছু উদ্দেশ্যের কারণে লিখছি, তাই না? সে উদ্দেশ্য নিয়ে এখন একটু কথা বলি। এই জিনিসটা যে লেখা হয়েছে এখানে, তোমাদের যেটা পড়া লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি। ও আমাদের সূত্র থেকে দুইটা বা তিনটা জিনিস আমাদের একটু পড়া লাগে। সেটা হলো ফার্স্ট অফ অল, যদি আমাদের আলফা ইজ ইকুয়াল টু 0 হয়, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হলে, ভেক্টর দ্বয়, এই পয়েন্টটা একটু মনে রাখবে, ভেক্টর দ্বয় সমান্তরাল মানে কি হচ্ছে? এইটা সমান এইটা, পি আর কিউ সমান হচ্ছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় কি হবে? সমান্তরাল। ঠিক আছে ভাই, এটা একটু মনে রাখবা। এরপর দেখো যে আলফা ইজ ইকুয়াল টু যদি 120 ডিগ্রি হলে, 120 ডিগ্রি হলে লব্ধি হবে ভেক্টর, লব্ধি হবে, লব্ধি হবে প্রত্যেক ভেক্টরের সমান। ঠিক আছে, এই আর একটা পয়েন্ট গেল। আর সর্বশেষ আমরা আরেকটা পড়বো, যে যদি আমি আছে আলফা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে ভেক্টর দ্বয়ের যে লব্ধি, ভেক্টর দ্বয় কি হবে? পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। জাস্ট এই কথাটা একটু মনে রাখবেন, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। ওকে, জাস্ট এই কথাটা মনে রাখলেই হবে। আবার একটু বলে দিচ্ছি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কোয়াজ আলফা, এটা দিয়ে মাথার মধ্যে রেখে দিতে পারতেছো। এরপরে আমি কি বলছি? এরপরে যেটা বলছি সেটা হচ্ছে, ভাইয়া আমাদের যদি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় সমান্তরাল, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে লব্ধি হবে প্রত্যেক ভেক্টরের সমান, আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। ভেক্টর দ্বয় কি করবে? পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। ওকে, একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা এখনো এখনো এই সূত্রগুলো জাস্ট তোমাদের একটু মুখস্থ করা লাগবে, এটা আসতে পারে যে কোনো সময়, তো এই জন্য দেওয়া। সো এটা একটু লিখে নিবা। এরপরে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পড়াবো ইনশাল্লাহ। সো সবাই একটু লিখে নাও ভাইয়া, এটা লেখা হয়েছে কিনা সবাই আমাকে একটু জানাবা ভাইয়া। এটা লেখা ডান কিনা ভাইয়া একটু জানাই দিও, লেখা ডান কিনা। লেখা যদি ডান হয় আমাকে একটু জানাই দিও। ওকে, তো চলো আমি চলে যাচ্ছি। স্ক্রিনশট আশা করি যে নেওয়া শেষ, তাহলে আমি পরে চলে যাই। ওকে, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে, ভাইয়া এতক্ষণ ধরে তো আমরা অনেক কিছু পড়লাম, এখন কিছু বিশেষ বিশেষ কিছু সূত্র আছে, বিশেষ কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো একটু লিখে নাও। বিশেষ সূত্র, ফার্স্ট অফ অল প্রথম যেটা আছে সেটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র, ঠিক আছে, বিনিময় সূত্র। বিনিময় সূত্রের মধ্যে কি আছে একটু দেখে নাও। পি প্লাস কিউ সমান সমান হবে কিউ প্লাস পি। ঠিক আছে, এটা হচ্ছে বিনিময় সূত্র বলে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সংযোগ সূত্র, সংযোজক সূত্র। ওকে, সংযোজক সূত্র রয়েছে। এরপরে রয়েছে আছে বন্টন সূত্র, বন্টন সূত্র। ওকে, তিনটা জিনিস একটু মনে রাখবা, তিনটা সূত্র আছে। পি প্লাস কিউ, এখানে একটা ব্র্যাকেট রয়েছে, প্লাস আছে মনে করো আর, এটা সমান সমান লেখা যায় পি প্লাস ব্র্যাকেট কিউ প্লাস আর। ওকে, এই আছে সূত্র গেল। আর এরপরে বন্টন সূত্রের মধ্যে রয়েছে টি ইন্টু পি প্লাস কিউ, টিটা আছে উভয়ের মধ্যে ভাগ করে দিব, টি ইন্টু পি প্লাস আছে টি ইন্টু কিউ। ওকে, ভাগ করে দিলাম। এই হচ্ছে সূত্র, তিনটা সূত্র একটু লিখে নিবা, এই তিনটা সূত্র একটু লিখে নিবা। পরীক্ষা আসবে নিচের কোনটি বন্টন সূত্র, নিচের কোনটি সংযোজক সূত্র। সো যদি আসে কখনো, তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এটা আছে আমার সহজ কথাবার্তা, তুমি ইনশাল্লাহ পারবা। সো এই পারার জন্য তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হলো। সো এটা একটু লিখে নিবা সবাই। ওকে, সো যেটা যেটা বলছি সেটা আশা করি যে লিখতে পারছো সবাই। লিখে নাও, এটা একটু লিখে নাও। বিনিময় সূত্র, সংযোজন সূত্র আর বন্ধন সূত্রটা তোমরা সবাই একটু লিখে নাও।
এটা একটু লিখে ফেলো, ঠিক আছে? স্ক্রিনশট যদি নিতে চাও নিতে পারো, স্ক্রিনশট চাইলে নিতে পারো। সো একটু লিখে নিবা ভাইয়া, আশা করি যে স্ক্রিনশট যারা নিবা তারা নিয়ে ফেলছো, নিয়ে ফেলো। 1 2 3 4 5 নিয়ে ফেলছো আশা করি, ঠিক আছে ভাইয়া? চলো পরের স্লাইডটা একটু দেখি, পরেরটা একটু আমরা একটু পড়ে ফেলি। পরে হচ্ছে যেটা পড়া লাগে সেটা হচ্ছে ভেক্টরের গুণ পড়া লাগবে, ভেক্টর গুণ। তো ভেক্টর গুণ হচ্ছে দুই প্রকার, একটা আছে স্কেলার গুণন, আর একটা আছে ভেক্টর গুণন। স্কেলার গুণন যেটা আছে সেটাকে বলা হয় আছে ডট গুণন, কি বলা হয়? ডট, ডট গুণন, ঠিক আছে? মাথার মধ্যে রাখো। আর ভেক্টর গুণন যেটা আছে সেটাকে বলা হয় ক্রস গুণন, কি বলা হয়? ক্রস গুণন, জাস্ট মাথার মধ্যে রেখে দাও। এখন দেখো এখানে আমাদের যেটা পড়া লাগে সেটা হচ্ছে দুইটা ধরো ভেক্টর যেটা আছে এ ডট আছে বি, এই সূত্রটা হবে সে এ বি কস থিটা, মাথার মধ্যে রেখে দাও কস থিটা, ঠিক আছে? এ বি কস থিটা। আর যদি ক্রস গুণনের ক্ষেত্রে আসো এ ক্রস বি, তাহলে এটা সূত্রটা হবে হচ্ছে একটা একক ভেক্টর দিবা এ বি সাইন থিটা, কি হবে? এ বি সাইন থিটা। তো এখান থেকে একটা জিনিস তুমি লিখতে পারো, এখান থেকে যেটা জিনিস লিখা যায় থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হলে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এ ডট বি সমান সমান কি হবে? এ বি। কেন? cos 0 ডিগ্রি মানে কি? cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে কি হয়ে যাচ্ছে? এবি হয়ে যাচ্ছে। তার মানে কি হবে? মান আছে সর্বোচ্চ, মান সর্বোচ্চ, একটু লিখে নাও, মান সর্বোচ্চ, এই কথাটা একটু লিখে নাও, ঠিক আছে? মান আছে সর্বোচ্চ। আর থিটা ইজ ইকুয়াল টু যদি ভাইয়া 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে এটা কি হয়ে যাবে? এ ডট বি সমান সমান হয়ে যাবে আছে 0, এ ডট বি সমান সমান 0 হয়ে যাবে। কেন? cos 90 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে? cos 90 ডিগ্রির মান কি? 0। তাহলে 0 যখন এবির সাথে যার সাথে গুণ করো সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। থিটা ইজ ইকুয়াল টু যদি ভাইয়া 180 ডিগ্রি হলে এ বি সমান এ ডট বি সমান সমান হবে মাইনাস এ বি, তাহলে কি হবে? সর্বনিম্ন মান হবে কি? সর্বনিম্ন। জাস্ট মনে রাখবা, কারণ কি? cos 180 ডিগ্রি এটার মান হচ্ছে কি? -1। তো সেই জায়গা থেকে আসতেছে কি? মাইনাস এ বি। তো এই জায়গা থেকে তুমি এটা একটু লিখে নিতে পারো। সো এটা একটু লিখে নাও, ঠিক আছে ভাইয়া? এটা একটু লিখে নাও, ঠিক আছে? এরপরে দেখো আরেকটা জিনিস একটু বলে দিই, ঠিক একইভাবে এখানের ক্ষেত্রে একই কথা ভাইয়া। থিটা ইজ ইকুয়াল টু যদি তোমার হচ্ছে 0 ডিগ্রি হলে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এ ক্রস বি সমান সমান হবে 0, এ ক্রস বি সমান সমান হয়ে যাবে কি? 0, কারণ হচ্ছে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 এই জন্য। আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হলে, মানে 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি যদি হলে কি হয়ে যাবে? এ ক্রস বি সমান সমান হয়ে যাবে কি? এবি, এ ক্রস বি সমান সমান হবে এবি। সো এই জিনিসটা একটু সুন্দর করে লিখে নাও, স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আমাদের আরো কিছু পড়া আছে, আমরা 2টা টপিক পড়াইতে পারলে ইনশাল্লাহ এই অধ্যায়টাও আমাদের শেষ হয়ে যাবে। সো এটা তোমরা একটু লিখে নাও বা স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিতে পারো। ভেক্টর গুণন দুই প্রকার, স্কেলার গুণন, ডট গুণন। ডট গুণনে কি হবে? এ ডট বি সমান সমান এবি কস থিটা। ক্রস গুণনের ক্ষেত্রে হবে এ ক্রস বি সমান সমান আছে একটা একক ভেক্টর এবি সাইন থিটা, থিটার মান 0 ডিগ্রি হলে এ ডট বি সমান সমান আছে এবি মান সর্বোচ্চ, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এ ডট বি সমান সমান 0 মানে আছে কি? 0। আর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে এ ডট বি সমান সমান আছে এবি, তার মানে কি হচ্ছে? সর্বনিম্ন, ঠিক আছে ভাইয়া? ওকে, সো এটা লেখা হয়েছে কিনা ভাইয়া? এটা লেখা হয়েছে কিনা? এরপরে কিন্তু ম্যাথ করবো। সো এটা লেখা হয়েছে কিনা ভাইয়া? লেখা ডান কিনা? লেখা ডান কিনা একটু বলো, হ্যাঁ? একটু লেখাটা ডান কিনা ভাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো, লেখাটা ডান কিনা। সো এরপরে কিন্তু আমরা 2টা জিনিস পড়লেই কিন্তু পড়া শেষ। এখানে কিছু ম্যাথ করব আর কাল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স পড়লেই আমাদের পড়া কিন্তু ভাইয়া শেষ। ওকে, সো তোমরা যারা যারা নোট করতেছো অবশ্যই একটু ভালোভাবে নোট করবা, কারণ এইগুলাই তোমাদের পরীক্ষা কিন্তু ভাই আসবে। আমি কিন্তু বারবার বলতেছি এইগুলাই পরীক্ষাতে আসবে। যতটুকু পড়াচ্ছি, যা বলতেছি, যা যা কোনো নির্দেশনা দিব ফলো করবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবা, ঠিক আছে ভাইয়া? পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? সো পরীক্ষা যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই নির্দেশনাগুলো একটু ভালো করে ফলো করো, ঠিক আছে? চলো ভাইয়া, তাহলে আশা করি যে বুঝতে পারছো। এখন দেখো আমরা একটু গুণনের ক্ষেত্রে চলে যাই, ভেক্টর গুণনে চলে যাই, ভেক্টর গুণনে যাই, ঠিক আছে? এই যে ভেক্টর যে গুণন বলছিলাম, ডট গুণন, প্রথমে আছে স্কেলার গুণনে, স্কেলার গুণন যেটা আছে কি আমরা ডট গুণন জানি, তাই তো? ডট গুণন, তো এইটার ক্ষেত্রে একক ভেক্টরের ক্ষেত্রে যখন ডট গুণ করা হয় তখন মান হয় হচ্ছে 1, একক ভেক্টরের ক্ষেত্রে ডট গুণ করলে মান হবে কত?
এক, মনে রাখবা সেম জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হয় এক, বিপরীত জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হবে জিরো। আবার একটু বলে দিই, সেম জাতীয় একক ভেক্টর ডট গুণন করা হলে মান হবে এক, বিপরীত জাতীয় একক ভেক্টর ডট গুণন করা হলে মান হবে কি জিরো। আবারও বলতেছি, সেম জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হবে এক, বিপরীত জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হয়ে যাবে কি জিরো। আবার একটু বলে দিই, ডট গুণনের ক্ষেত্রে শুধু এই কথাটাই মনে রাখবা, সেম জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হয় এক, বিপরীত জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হবে জিরো। সেম জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হবে এক, বিপরীত জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে মান হয়ে যাবে কত, জিরো। ঠিক আছে, এই কথাটা একটু সুন্দর করে মনে রাখবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। ভেক্টর গুণন, ঠিক আছে, ভেক্টর গুণন যেটাকে আমরা কি বলি, ক্রস গুণন। এর ক্ষেত্রে মনে রাখবা, সেম জাতীয় যদি একক ভেক্টর তুমি ক্রস গুণন করো তাহলে মান হয়ে যাবে জিরো। সেম জাতীয় একক ভেক্টর ক্রস গুণন করলে মান হয়ে যাবে কি জিরো। মাথার মধ্যে রেখে দাও, সেম জাতীয় একক ভেক্টর ক্রস গুণন করলে মান হয়ে যাবে জিরো। আর বিপরীত জাতীয় একক ভেক্টর যদি তুমি ক্রস গুণ করো তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা। ঘড়ির জিনিসটা ফলো করতে হবে। আই, এটা ধরো জে, এটা কে। এখন ঘড়ির কাঁটা তুমি জানো যে সবসময় এদিকে ঘোরে, এইদিকে ঘোরে। তো যদি আছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সেটা হবে প্লাস। এখন যে দুইটা জিনিস গুণ করছি, আই ডট কে, আই ক্রস কে, তাহলে যে দুইটা জিনিস গুণ করবা ফল হবে তার তৃতীয়টা কে। এখন দেখবা প্লাস হবে নাকি মাইনাস হবে। যেহেতু আই ক্রস কে তার মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। ঠিক একইভাবে যদি দিতাম কে ক্রস আই, তাহলে কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে যাচ্ছে, তাহলে হবে কি মাইনাস কে। ঠিক আছে ভাইয়া, ঠিক একইভাবে যদি দিই যে জে ক্রস কে, এটা সমান সমান কি হবে আই। আবার ঠিক একইভাবে যদি দিই কে ক্রস জে, এটার মান কি হয়ে যাবে মাইনাস আই। ঠিক একইভাবে যদি দেওয়া হয় কে ক্রস আই, এটার মান কি হয়ে যাবে, মান হয়ে যাবে জে। আবার যদি দিই আই ক্রস কে, তাহলে সেটার মান কি হয়ে যাবে, সেটার মান হয়ে যাবে মাইনাস জে। ঠিক আছে ভাইয়া, দেখো ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়া? এটা পড়া লাগবে, এতটুকু পড়লে কিন্তু হয়ে যাবে ভাইয়া। দেখো আজ কতক্ষণ ক্লাস হবে, আর বেশিক্ষণ না, অল্প একটু আছে, আর আজ হয়তো 15-20 মিনিটের মতো ক্লাস লাগবে, এর বেশি আর লাগবে না। সো দেখো আই কে জে যেগুলো আছে সেগুলো ভেক্টর গুণন ক্রস গুণন, আই ক্রস কে মানে সেম জাতীয় জিনিস ক্রস গুণন করলে হয় জিরো, বিপরীত জাতীয় জিনিস ক্রস গুণন করলে কি হয়, আই জে গুণ করলে তাহলে তৃতীয়টা হবে ঘড়ির কাঁটার দিকে গেলে প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে মাইনাস। আই জে তোর ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে তাহলে প্লাস হবে, যদি বিপরীত জে আই কে দিতাম তাহলে বিপরীত, তার মানে মাইনাস কে। ঠিক একইভাবে জে আর কে গুণন করলে কি হবে আই, আর কে যে করলে কি হয়ে যাবে মাইনাস আই। ঠিক আছে ভাই, এটা একটু লিখে নাও, এটা লাগবে, এটা পরীক্ষা আসে ভাই, এটা পরীক্ষাতে আসে, একটু ভালো করে লিখে নাও, ভালো করে লিখে নাও। এটা একটু পরীক্ষাতে আসে ভাই, ভালো করে লিখে নাও, একটু ভালো করে লিখে নাও। এটা পরীক্ষাতে আসে, সো স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আরেকটা পড়লে আমাদের ভেক্টর শেষ, আরেকটা জিনিস একটু পড়াই দিব, শেষ ভাইয়া। এটা সবাই একটু লিখে নাও ভাইয়া। ওকে, লেখা হয়েছে তো, চলো ভাইয়া পরে দেখি। এবার দেখো ভেক্টর অপারেটর। তো ভেক্টর অপারেটর মূলত আসলে অপারেটর এটা মূলত আসলে তিন ধরনের হয়ে থাকে। একটা আছে ধরো যে ডাইভারজেন্স, আর দুই নাম্বার আছে গ্রেডিয়েন্ট, আর একটা আছে কাল। ঠিক আছে, আর একটা কি কাল। এই যে ডাইভারজেন্স যেটা আছে সেটাকে বলা হয়েছে স্কেলার অপারেটর। কি বলা হয়, স্কেলার অপারেটর। ঠিক আছে, একটু মাথার মধ্যে রাখবা, কেন বলতেছে একটু মনে রাখবা। এটা সবসময় যে রাশি দাও, এটা সবসময় কিসে কনভার্ট করবে, এটা সবসময় স্কেলার রাশি তৈরি করবে। কি তৈরি করে, স্কেলার রাশি তৈরি করে। কি তৈরি করে, স্কেলার রাশি। জাস্ট মাথার মধ্যে রাখো, যে রাশি দাও তুমি, ভেক্টর দাও বা স্কেলার দাও, সবসময় স্কেলার রাশি তৈরি করবে। গ্রেডিয়েন্ট আর কাল, এটা তুমি যে রাশি দাও সবসময় আছে ভেক্টর রাশি তৈরি করবে। সে স্কেলার দাও আর অন্য যে রাশি দাও সবসময় কি করবে, ভেক্টর রাশি তৈরি করবে। ওকে, ডাইভারজেন্সের ক্ষেত্রে তুমি কয়েকটা কথা একটু মনে রাখবা, সেটা হচ্ছে মান ধনাত্মক হলে, মান প্লাস হলে মানে ধনাত্মক হলে আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। মান ঋণাত্মক হলে আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। ওকে, আর মান যদি জিরো হয়, সলিনয়েডাল, সলিনয়েডাল। ওকে, এরপর দেখো কালের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কালে যদি মান থাকে, মান থাকলে ঘূর্ণনশীল,
জাস্ট এটা মনে রাখবা। আর যদি মান 0 হয় অঘূর্ণনশীল। ওকে, সো তাইলে আমি যতটুকু বললাম এতটুকু পড়লে আমাদের ভেক্টর অপারেটর যদি পড়তে পারো, এতটুকু জিনিস যদি মাথার মধ্যে রাখতে পারো ভাইয়া, ক্লিয়ার। এই জিনিসগুলা রাখলেই তুমি ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। যতটুকু বলছি এতটুকুই ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না। সো এটা তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়া বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এটা পড়লে আমাদের ভেক্টর শেষ, ভেক্টর শেষ ভাইয়া। ওকে, ভেক্টর শেষ। এরপরে যেটা আছে ওইটা আসলে আমার খুব বেশি পড়ানো লাগবে না, ওইটা অল্প একটু দেখাই দিব, সেটা পড়লেই মোটামুটি হয়ে যাবে, খুব বেশি একটা লাগে না ওইটা। সো ওই অধ্যায় নিয়ে বেশি একটা আলোচনা আমার করতে হবে না। সো বলো এটা তোমরা বুঝতে পারছো কিনা সবাই, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? এটা একটু লিখে নাও, এটা যারা স্ক্রিনশট দিতে চাও স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে না হলো। ওকে, চলো ভাই আমরা চলে যাই। এবার দেখো সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর এক ব্যক্তি উত্তর দিকে গেল, 5 মিটার চলে গেল, তার স্থানচ্যুতি কত হবে? এই জাতীয় যে জিনিস। কোন পিডিএফ? হ্যাঁ, লেকচার শিট আছে, ওইটা যাবো একটু পর। না, পেইড ব্যাচের ক্লাস তো হচ্ছে, আমি ওটা বলে দিচ্ছি ওদেরকে যে পেইড ব্যাচের ক্লাসই তোমাদের, এটা হচ্ছে একটা পেইড ব্যাচের ক্লাসই, এটা তোমাদের পেইড ব্যাচ ক্লাসই। না, ওরা একটা বলছে যে ওদের ওই যে ম্যাথ লেকচার শিট দেওয়া হয় নাই, সেটা বলতেছে আর কি, তাই দেখলাম। বই দিছে, তাহলে তো হয়ে গেল, আর কিছু নাই। সো যেটা বলতেছিলাম, আমি তোমাদের যেটা বলতেছি সেটা হচ্ছে, দেখো এই যে আমরা কিছু কোশ্চেন আনছি সেটা দেখো, এবং আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের যে শীট আছে আমাদের পেইড ব্যাচে যারা আছে, আচ্ছা অফিসে যোগাযোগ করো তুমি, আমি বলছি যদিও, আমাদের অফিসেই যোগাযোগ করো সরাসরি। তো দেখো সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর এক ব্যক্তি উত্তরের দিকে 5 মিটার চলে গেল, তার স্থানচ্যুতি কত হবে? সো দেখো একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে গেছে 5 মিটার, এখান থেকে গেল আবার 5 মিটার, তাহলে তার স্থানচ্যুতি, তার মানে আমার এই দূরত্বটা বের করতে হবে, 12 আর 5, তাহলে আমার এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র তোমরা জানো যে অতি সমান সমান কি আসতেছে, অতি স্কয়ার সমান সমান আসতেছে, মানে অতি সমান সমান কি আসতেছে, রুট রুট ওভার 12 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, তাই না? তো এই দুইটা যদি করা হয় তাহলে কত আসে? 169, তাহলে আসতেছে কত? 13। তাহলে সেই 13 কোথায় আছে? এই যে ঘ নাম্বার অপশন আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ঘ নাম্বারটা হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরের দেখি আরো কিছু কোশ্চেন আসে আমাদের এখানে। নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র? আমি এটা তোমাদেরকে পড়াইছি, বিনিময় সূত্রের ক্ষেত্রে কি হয়ে যায়? পি প্লাস কিউ সমান সমান কি হয়ে যাবে? কিউ প্লাস পি। সো এটা হচ্ছে সূত্র আমাদের। চলো পরেরটাই যাই। পরেরটা, নিম্নের কোনটি স্কেলার রাশি? এটা আমি তোমাদেরকে পড়াইছি, ওই যে বলছিলাম কিনা স্কেলার রাশির ক্ষেত্রে কি কি বলছিলাম মনে আছে? ওকে, সো দেখো বেগ এটা তো হবে না, ভরবেগ এটা কি হবে? হবে না। তড়িৎ প্রবল এটা হবে? হবে না। আসলে হবে কোনটি? তড়িৎ বিভব, তড়িৎ বিভব হয়ে যাবে। ওকে, চলো পরে যাই। এক ব্যক্তি এত বেগে দৌড়াচ্ছে, বৃষ্টি এটা তোমাদের লাগবে না, সো পরেরটাই চলে যায়। দেখো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু 50% ছাড়ে এখন ভর্তি চলছে। সো তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও। এখন 50% ছাড়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত, 50% ছাড়ে 10,000 টাকার কোর্স পে এখন মাত্র 5,000 টাকা, 9,000 কোর্স পে এখন 4,500 টাকা। তো যারা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের অফিসে এসে সরাসরি কিন্তু ভর্তি হতে পারবা। ভর্তি হলেই পেয়ে যাচ্ছ অগণিত ক্লাস, অগণিত জিনিসপত্র, মানে যা কিছু আছে পরীক্ষা টরীক্ষা সবকিছু পেয়ে যাচ্ছ। গিফট হিসেবে থাকতেছে তোমাদের জন্য ওএমআর শিট, সেই সাথে আমাদের প্রশ্ন ব্যাংক গাইড, বিষয়ভিত্তিক এক সেট বই, এছাড়া কলম থাকতেছে, স্কেলার থাকতেছে, জিপার ফাইল, চাবির রিং, সব জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে কোরিয়ারের মাধ্যমে। সো যারা নিতে চাও তোমরা দ্রুত যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও এবং পড়াশোনা কিন্তু শুরু করে দাও। ওকে, শুরু করে দাও। এরপর চলে যাও, সেটা হচ্ছে অপরদিকে ঠিক সোজাসুজি, এটা একটু সরাসরি মুখস্থ রেখে এটা পরীক্ষা আসে, এটা হবে 120 ডিগ্রি সরাসরি মুখস্থ রেখে, এটা বেশি কিছু লাগবে না, এই একটা জিনিসই বেশি আসে। তো এটা একটু মনে রাখবা, তুমি আজকে ম্যাথ করতে গেলে হয়তো সময়ের সাথে পারে উঠবা না, তো এত কিছু লাগবে না, তুমি সোজাসুজি মনে রাখবে 120 ডিগ্রি, সোজাসুজি যেতে গেলে 120 ডিগ্রি লাগবে। ঠিক আছে, চলো পরেরটাই যাই। এত লব্ধির মান কত? এটা আসলে আমরা এখন ম্যাথ আমরা আসলে করতে চাচ্ছি না, তোমরা সূত্র দিয়ে করলে করতে পারবা, দেখবা পারবা। তো চলো আমরা পরের দিকে যাই। আমরা একটু পরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ভেক্টর রাশির গুণন কয় প্রকার? আমি তোমাদের বলছি ভেক্টরের গুণন হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আর এটা একটু দেখে নাও, এটা একটু লাগতে পারে, কোনটি স্কেলার গুণনের ক্ষেত্রে সঠিক নয়। আমি বলছিলাম সেম জাতীয় জিনিস স্কেলার গুণনের ক্ষেত্রে যদি গুণ করা হয় তাহলে সেটার ক্ষেত্রে মান কি হবে? 1, আর বিপরীত জাতীয় জিনিস গুণ করলে কি হয়ে যাবে? 0। তাহলে দেখো এই যে জিনিসটা এটা কিন্তু ভুল আছে, কেন? যে আর কে বিপরীত জিনিস, বাট গুণ করে মান দিছে কত? 1, হওয়ার কথা ছিল কত? 0, দিছে কত? 1। তাহলে উত্তর হয়ে যাবে কি? গ নাম্বারটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে ভাইয়া, চলো পরে যাই।
এরপর যেটা আছে স্কেলার কোয়ান্টিটি অফ ম্যাগনেটিক গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্ক কি, এইগুলো তোমাদের আর লাগবে না, এটা আছে অপোজিট, এটা উত্তরটা কি হয়ে যাবে অপোজিট, এটা কি হয়ে যাবে অপোজিট। ওকে চল, এবার দেখো আমাদের অফলাইন ব্যাচে ভর্তি চলতেছে। এখন আমাদের অফলাইনে ফিস আছে 17,000 টাকা, 16,000 টাকা, 3,500 টাকা ছাড়ে এখন মাত্র 13,500 টাকা, আর 12,500 টাকায় কিন্তু ভর্তি চলতেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের ফার্ম গেট, মিরপুর এবং যাত্রাবাড়ি শাখায় ভর্তি হওয়ার জন্য দ্রুত যোগাযোগ করে আমাদের নাম্বার, স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য ওয়েট করতেছে। আর ভর্তি হইলে যে বই ম্যাটেরিয়াল সবগুলো তো পাচ্ছই, সেই সাথে ক্লাস অফলাইনে 4 দিন, অনলাইনে 3 দিন ক্লাস তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকতেছেই। তো ওই যে ক্লাস এবং এত কিছু দেওয়ার ফলেই কিন্তু আমরা তোমাদের এত সার্ভিস তোমাদেরকে দিবে কর্নেয়া, যেটা তোমরা চিন্তাও করতে পারো না। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে ফেলো। ওকে, এবার লাস্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতিবিদ্যা। আমি গতিবিদ্যা নিয়ে হালকা একটু কথা বলে শেষ করে দিব। গতিবিদ্যা থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। এখানে প্রথম আসলে যেটা পড়বা সেটা হচ্ছে প্রাসটা একটু ভালো করে দেখবা। প্রাসের গতি আছে দ্বিমাত্রিক, তারপরে আছে এই যেগুলো কথাবার্তা আছে প্রাসটা একটু ভালো করে পড়বা। আর দ্বিতীয়ত আছে মাত্রা, ঠিক আছে, কয় মাত্রিক, মাত্রিক বস্তু, মাত্রিক বস্তুটা একটু দেখবা। যেমন ধরো আমি একটু বলে দিচ্ছি, আজকে একটু মনে রাখবা, একমাত্রিক যদি কখনো লেখা থাকে, একমাত্রিক, একমাত্রিক মানে আছে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে একমাত্রিক, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে সে কি হবে একমাত্রিক। দুই, দ্বিমাত্রিক যদি কখনো বলা হয়, দ্বিমাত্রিক এই শব্দটা যদি কখনো আসে তাহলে সেক্ষেত্রে বলবা যার দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে, দৈর্ঘ্য তার সাথে কি থাকবে প্রস্থ, তাহলে সেটা হবে দ্বিমাত্রিক বস্তু। আর যদি কখনো দেয় ত্রিমাত্রিক, ত্রিমাত্রিকের ক্ষেত্রে মনে রাখবা কি তার, ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি মনে রাখবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেমন ধরো উদাহরণ হিসেবে তুমি কি বলতে পারো, একমাত্রিকের বস্তুর ক্ষেত্রে দীর্ঘ সরু সুতা, ওকে। দ্বিমাত্রিকের ক্ষেত্রে বলতে পারো পাতলা কাগজ, ত্রিমাত্রিকের ক্ষেত্রে বলতে পারো যে ইট, এস উদাহরণ। ঠিক আছে ভাই, এই উদাহরণগুলো জাস্ট একটু মনে রেখো। এখন আমি চলে যাচ্ছি আবারও আমাদের শীটে, গতিবিদ্যায় চলে যায়। দেখো এখানে কয়েকটা এমসিকিউ আছে। দেখো দুটি গতিশীল বস্তু একটি সাপেক্ষে অপরটির গতিকে কি বলা হয়, একটি সাপেক্ষে অপরটির অপর যে গতি আছে সেটাকে বলা হয় কি আপেক্ষিক গতি। গতিশীল বস্তুর ক্ষেত্রে একটা সাপেক্ষে আরেকটা গতিকে কি বলা হচ্ছে আপেক্ষিক গতি বলা হচ্ছে। ওকে, এই অধ্যায় শেষ, আর বেশি নাই, এই অধ্যায় শেষ। সো দেখো এরপর কি আছে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তু স্মরণ। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় সেটা হয়ে যাবে কি তাৎক্ষণিক। সময়ের ব্যবধান শূন্য থাকলে সেটা হবে তাৎক্ষণিক। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, স্মরণ, বেগ, ত্বরণ, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। স্মরণ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়, বেগ মানে হচ্ছে কি স্মরণ ভাগ সময়, আর ত্বরণ মানে কি বেগ ভাগ সময়। তো শূন্যের কাছাকাছি হলে বেগ, তাৎক্ষণিক বেগ। তার নিচে যদি বলা হয় সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে বেগের পরিবর্তনকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। ওকে, তাহলে তাৎক্ষণিক শব্দটা মনে রাখবো। এরপর যাও, স্থির থেকে এত সমতরণে একটা বস্তু চলে 5 সেকেন্ডে এটা কত দূরে যায় পড়বে। তো 5 সেকেন্ডে এই যে টি সেকেন্ডে শব্দটা যদি আসে, টি সেকেন্ড এই যে 5 সেকেন্ডে কোথায় যে পৌঁছাবে, 5 সেকেন্ডে কোথায় যে পৌঁছাবে, এই ধরনের শব্দ যদি দেয় 5 সেকেন্ডে কোথায় যাবে, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই সূত্র যদি দেয় তাহলে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে হাফ হাফ এ টি স্কয়ার দিয়ে পড়ে রাখবো। হাফ এ টি স্কয়ার কি হবে হাফ এ টি স্কয়ার। তো দেখো হাফ আছে, এ মানে কত 4, টি মানে কত 5, 5 এর স্কয়ার, তাহলে কাটাকাটি করো, তাহলে 2, 2 গুণ কত আসতেছে 25, তাহলে কত আসতেছে 50, তাহলে উত্তর কি হয়ে যাবে 50। তো সূত্রটা কি আসতেছে, দূরত্ব এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার, হাফ এ টি স্কয়ার। এই যে টি, এস টি এই শব্দটা যদি আসে, অর্থাৎ কততম সেকেন্ডের শব্দটা যদি কখনো আসে, সূত্র হবে হাফ এ টি স্কয়ার। কি হবে হাফ এ টি স্কয়ার। হাফ এ মানে কি, এ মানে 4 আর টি স্কয়ার মানে কি 4, এই যে 5, 5 এর স্কয়ার, তাহলে 25, কাটাকাটি করলে 50, উত্তর কি হয়ে যাচ্ছে 50। তো একই দিকে যদি চলতে থাকে তাহলে আপেক্ষিক বেগ কত, এদের বেগ আসলে কি এই ধরনের কোনো জিনিসেরই চেঞ্জ হবে না। আপেক্ষিক বেগ দ্বয়ের আসলে যে ইয়ে হবে, এটা মেইনলি কি হচ্ছে আপেক্ষিক বেগ। এর আপেক্ষিক বেগ আছে একটা সাপেক্ষে একটা, সেটা আছে বিয়োগ করতে হবে। আপেক্ষিক বেগ কি হবে বিয়োগ ফলের সমান হবে, কি হবে বিয়োগ ফলের সমান হবে। তার মানে কত, গ নাম্বারটা আসতেছে বিয়োগ ফলের সমান হবে, বেগ দ্বয় কি হবে বিয়োগ ফলের সমান হবে। ওকে, চলো সময় একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে কি হবে যোগ হবে। ঠিক আছে, গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়, তো সঠিক নয় এখানে দেখো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, এটা সঠিক আছে।
এটা সঠিক। বি স্কয়ার প্লাস ইউ প্লাস 2s এটাও সঠিক। বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটাও সঠিক। এটা তোমার সঠিক নয়, এটা তোমার সঠিক নয়। এস ইজ ইকুয়াল টু কি হবে? এস ইজ ইকুয়াল টু মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব দুইটার মধ্যে, তাহলে ইউ প্লাস ভি ভাগ হচ্ছে কি হবে টি, ঠিক আছে, এই টাইমের সাথে বা টু এরকম লিখতে পারো। সো এটা হচ্ছে সঠিক নাই। সো তাহলে এই গ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, চলো পরেরটায় যাই। আমাদের অনলাইন বেসে কিন্তু 50% ছাড়ে এখন ভর্তি চলতেছে। আমাদের 10,000 টাকার কোর্স ফি এখন মাত্র 5,000 টাকা, এবং ডিপ্লোমাদের কোর্স ফি এখন মাত্র 4500 টাকায় ভর্তি চলতেছে। ভর্তি হলে কি পেয়ে যাচ্ছ? ভর্তি হইলে এই যে অগণিত যে জিনিসপত্রগুলো আছে, আমাদের বই, শিট, স্কেল, জিপার, সাবের রিং, 150 60 সেট প্রশ্ন, 120টা রেকর্ডেড ক্লাস পাবা, ডাবল বোনাস পাচ্ছ। কি ডাবল বোনাস? এখানে ভর্তি হলে তুমি তো এমনি ক্লাস পাচ্ছ, সাথে রেকর্ডেড ক্লাসও পেয়ে যাচ্ছ। সো যারা ভর্তি হতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়া ভর্তি হয়ে ফেলো। ওকে, অনলাইন বেসে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাইয়া? ওকে, সো এরপরে যেটা আছে, স্থির অবস্থান থেকে সমতল চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের, এটা হচ্ছে স্থিতি, এই যে পরন্ত বস্তুর সূত্র নিশ্চয়ই তোমরা শুনেছো। দূরত্বর সমতরণে চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের কি হবে বলতো? বেগ কি হয়ে যাবে? বেগ আসছে কি সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক বলতো? স্থির অবস্থান হতে বিনা পরন্ত বস্তু সকল সময় সমান দূরত্ব অতিক্রম করে। স্থির অবস্থান হতে বিনা পরন্ত বস্তু নির্দিষ্ট প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক বেগ। আর স্থির অবস্থায় পরন্ত বস্তু অতিক্রান্ত দূরত্বের বস্তুর বেগ আছে, অতিক্রান্ত দূরত্বের কি হয়ে যাবে? বর্গমূলের সমানুপাতিক না সমানুপাতিক হয়ে যাবে, কি হয়ে যাবে? সমানুপাতিক হবে। সো এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে ভাইয়া? এটা মনে রাখবা। চলো পরেরটাই যাই। এবার দেখো, পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে? পরন্ত বস্তুর সূত্র দিচ্ছেন কে? পরন্ত বস্তুর সূত্র দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। নিউটন দিছে না, গ্যালিলিও। কে দিছে? পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছেন গ্যালিলিও, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তারপর চলো, এটা প্রথম অধ্যায় পাবা। স্থির অবস্থান হতে বিনা পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, তার মানে খ নম্বরটা হবে উত্তর, ঠিক আছে? পরন্ত বস্তুর সূত্রটা তোমরা একটু ভালো করে পড়ে ফেলবা, সমানুপাতিক। স্থির অবস্থান হতে বিনা পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময় বর্গের সমানুপাতিক, কি হবে? বর্গের সমানুপাতিক, তার মানে গ নাম্বারটা হবে কি আমাদের সঠিক উত্তর। গ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে ভাই? গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরে দেখি। অভিকর্ষ স্থানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ নিচের কোনটি? এটা হয়ে যাবে হচ্ছে সমত্বরণ। কারণ কি, অভিকর্ষ ত্বরণের ফলে যখন পড়ে তখন তার জির মান আনুপাতিক ভাবে বাড়তে থাকে, মানে একই অনুপাতে বাড়তে থাকে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সমত্বরণ। কি হয়ে যাবে? সমত্বরণ, ঠিক আছে ভাইয়া? সো আমাদের সাথে আপনারা যারা আজকে যুক্ত ছিলেন, আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিতে চাই। আমাদের অফলাইন ব্যাচে সেখানে কিন্তু 3500 টাকা ছাড়ে ভর্তি চলতেছে। 17,000 টাকার কোর্স ফি এখন মাত্র 13,500 টাকা। 16,000 টাকার কোর্স ফি মাত্র 12,500 টাকায় ভর্তি চলতেছে আমাদের মিরপুর ফার্মগেট এবং যাত্রাবাড়ি শাখায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একজনের ছবি দেখতে পাচ্ছেন, যে জাতীয় মেধায় কিন্তু প্রথম হয়েছে মিডফোর্ড নার্সিং ইনস্টিটিউট, যেটাকে বলে ঢাকার ডিপ্লোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নার্সিং বিদ্যাপীঠ। সেখানে আমাদের স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে। সো আমাদের সফলতা জাতীয় মেধায় প্রথম পর্যন্ত, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যারা ভর্তি হতে চান, আপনারা ভর্তি হলে কি পাবেন? 8 মাসে আপনি ডাবল কোর্স পাচ্ছেন। নার্সিং এর পরীক্ষা কিন্তু আপনারা জানেন একটু সময় নেয়। সো আজকে ভর্তি হইলেন, 2-3 দিন পরে আপনি কি বললাম ক্লাস দিলাম, এরপরে ক্লাস দিলাম না। সো এটা কিন্তু কর্নিয়া করবে না। কর্নিয়া কি করবে? সপ্তাহে আপনাদের যে ক্লাস গুলো হয়, অফলাইনে 4 দিন, অনলাইনে 3 দিন ক্লাসগুলো চলবে। ম্যাটেরিয়াল যেগুলো দিতে হয়, সেই ম্যাটেরিয়াল গুলা, গাইড, বই, শিট, কলম, স্কেল, জিপার, যেগুলো গিফট লাগে সেগুলো আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, সো আপনারা অনলাইন বেসে যারা ভর্তি হতে চান, আমাদের অনলাইনে বিএসসি নার্সিং এর কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, বা সেখানে কোর্স ফি এখন মাত্র 5,000। ডিপ্লোমাতে কোর্স ফি আছে 4,500 টাকা। এখানেও ভর্তি হইলে, এখানে দুইটা জায়গায় ভর্তি হইলে যেটা হয়, অফলাইনে হইলে অনলাইনটা পুরোটাই ফ্রি থাকে, বাট অনলাইনে যারা হবে তারা ঘরে বসে ক্লাস করতে পারবে, সব ম্যাটেরিয়াল তারা পাবে, সবকিছু তারা পাবে, শুধুমাত্র অফলাইন ক্লাসগুলো তারা শুধু মিস করবে। তো যাদের বাসা আসলে দূরে, যারা পড়াশোনা করতে চান বাট আসলে বাসা থেকে এসে দূরে এসে এসে ঢাকা শহরে বা যে আমাদের যে শাখাগুলো আছে সেখানে থেকে আসলে পড়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য আমাদের এই সুযোগটা। অনলাইনে যারা ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে ফেলেন। ওকে, সো এই হচ্ছে আজকে আমাদের সব মিলাই ছিল। তো আমি এখন আপনাদের যদি একটু আমাদের শিট গুলো যদি একটু দেখাই আপনাদেরকে। ওকে, সো এই হচ্ছে আমাদের পড়া। উম
ওকে, সো আমাদের আজকের পড়া এখানে শেষ হবে। তো আমাদের শীটগুলো তো অবশ্যই আপনাদের দিচ্ছি, শীটগুলো তো অবশ্যই আপনারা একটু মিলাই দেখবেন। এর পাশাপাশি আপনাদের যে আমরা যেভাবে পড়ানো হয়, আমরা সাধারণত আমরা নোট করাবো, টিচাররা আমরা নোট করাবো। আহ ভাই, ওকে, সো সি ইউ নেক্সট টাইম। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে চাই না। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে ক্লাসটা এরকম মনে হচ্ছে, বাট আসলে এতটা না। একটা অধ্যায় তোমাদেরকে 3টা অধ্যায় যদি আমরা একটু পড়াইতে যাই, যদি একটু সময় লাগবে, কারণ এখানে আমরা নোট করাচ্ছি, তোমাদেরকে আমরা শীট দেখাচ্ছি, আমরা যে নিজেদের আবার আলাদাভাবে অ্যানালাইসিস করে কিছু প্রশ্ন এনেছি। সো তোমরা একটা ক্লাস যদি 2 ঘন্টা করে আমরা না নিই, তাহলে কিন্তু শেষ হবে না, তাই না? সো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা। যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, তারা অবশ্যই কর্নিয়াতে খুব দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও, নিজের আসনটা নিশ্চিত করে ফেলো এবং পড়াশোনাকে আগায় নাও। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সেই প্রত্যাশা রেখে তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিব। সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর তোমরাও, হ্যাঁ শেষ, হ্যাঁ, তোমরাও আমাদের জন্য দোয়া রাখবা। আর যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।